এটাই বল আবেদন, এটাই বল আসছে, এটা বল মনোজাত, এটা আমার চাওয়া। মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে সব সরকারি ব্যবসা করেছে। আমার জীবনের সমস্ত হায়ারটুকু নিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন পড়বে। রাজনীতির একটা সৌন্দর্যের প্রতীক বেগম খালেদা জিয়া। শেখ হাসিনা দেশে নেই, খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায়, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনিও দেশের বাইরে, তারেক রহমান দেশে আসতে পারছেন না। এমন সময় সরকার আসছে, এই সরকার না সাংবিধানিক, না বিপ্লবী, না তত্ত্বাবধায়ক। এক ডাকাত দলকে আমরা তাড়িয়েছি, আর এক দল ডাকাতি করা শুরু করেছে। ফ্যাসিবাদের সঙ্গে ঐক্য করা যাবে না, যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য করা যাবে। তারা নিজেরাও আলেম না, তাদের সন্তানদেরও মাদ্রাসা পড়া না, অথচ ইসলামিক শাসন কায়েম করার কথা বলে। ৭১-এ তারা কিন্তু এই স্বাধীনতা যে জিনিসটা, এটা তাদের রাজনৈতিক ভুল ছিল। যারা দেশটা স্বাধীনতা চায়নি, ডাক্তার শফিকুর রহমান নিজে বলেছেন, ফ্যাসিবাদ যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে ১৫ মাসে যা হয়েছে ফ্যাসিবাদকে ফেল করে দিয়েছে। জামাতের আমিরের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকার উচিত তাকে অ্যারেস্ট করা। যুদ্ধাপরাধের বিচার চেয়েছে, গণহত্যার বিচার চেয়েছে, চায়নি। তারা শুধু ফ্যাসিবাদের বিচার চায়। জামাতের সকল নেতা বলেছে যে তারা যুদ্ধাপরাধের সাথে যুক্ত নয়। থাকতো ম্যাচে, চড়তো বাসে, এখন কত বড় বড় গাড়িতে চলে ঘুরে বেড়ায়। আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল। আমি লিফট ছাড়া বাসায় থাকি, সেতারা বাসায়। দর্শক স্বাগত কালের কণ্ঠের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং আমাদের সঙ্গে আরও আছেন শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ। আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে চোরাগলিতে হাঁটছেন কারা। শুরুতেই হাবিবুর রহমান হাবিব, আমি আপনার কাছে একটু আসতে চাই। দেশবাসী যখন উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা বিষয়ে, এবং তারা দোয়াও করছেন পুরো দেশবাসী, এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, তারেক রহমানের দেশে ফিরতে আর কত সময় লাগতে পারে, বা ফিরছেন কিনা? আপনাকে ধন্যবাদ। কালের কণ্ঠ, কালের সংলাপ যারা দেখছেন সেই সমস্ত শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুজন আলোচককে আমার শুভেচ্ছা। অধ্যাপক আব্দুল আজিজ এবং আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, যিনি বিগত কিছুদিন আগে কারাগার থেকে বের হয়েছিলেন, অন্যায়ভাবে যাই কারাগার প্রেরণ করা হয়েছিল, আমি তখনও প্রতিবাদ করেছিলাম। আসলে তারেক রহমান আসবেন দীর্ঘদিন যাবৎ আমাদের তো একটা প্রত্যাশা, আমাদের আকাঙ্ক্ষা। মাঝখানে উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, আশাটা তার একার উপর নির্ভর করে না, সেই কারণে গুঞ্জনটা চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। তো এই গুঞ্জনটা কালকে স্থায়ী কমিটির মিটিংয়ের পর ওইটা এখন আবার অন্যদিকে প্রবাহিত হয়েছে, এবং আশা করতেছি আমি উনি তত শীঘ্রই উনি দেশে আসবেন। আমিও কালকে দু একটা মিডিয়াতে বলেছিলাম, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমানের আসার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, যে কোনো ধরনের সহায়তা আমরা করব। এমনকি নির্বাচন কমিশনার বলেছেন যে উনি ভোটার হন নাই, তারপরে উনি আসলে সেই ভোটের ব্যবস্থা করা যাবে। তা আমার বক্তব্যটা ছিল এই সরকারের কাছে, তারেক রহমান রাজনৈতিক কারণ, বিভিন্ন কারণ মিলিয়ে এখন খুব ইম্পর্টেন্ট ব্যক্তি, বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির একটা, আমি মনে করি একমাত্র প্রদীপ। তো এই প্রদীপটা যদি নিভে যায়, তাহলে মনে করি বাংলাদেশের অন্ধকার নিমজ্জিত হয়ে যাবে চিরদিনের জন্য। কারণ ম্যাডাম খালেদাদের বয়স তো অনেক হয়েছে। তো সেই জন্য তার দায়িত্বটা সরকারের পক্ষ থেকে যদি বলা হয় যে ঠিক আছে আমরা তারকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নিলাম, তাহলে আমরা আশ্বস্ত হতে, দেশবাসী আশ্বস্ত হতে পারে। তাই এটা তো দায়িত্ব সরকারের তো পড়ে, যেহেতু এখন দেশের নানান ধরনের এখানে চলছে, খেলাধুলা চলছে, সংকট চলছে। তারপরে বিগত সরকারের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী উনি ভারতে আছেন, সমস্ত এমপি মন্ত্রী তার নেতারা সহ ওখানে আছেন। মানে এই সমস্ত মিলিয়ে একটা ব্যাপক ধরনের একটা সংকট আছেই। খুব খারাপ দিকটা যদি বলি, যে যেমন লেন্দুব দর্জি যেমন সংসদে পাস করে ভারতের সাথে একীভূত হয়ে গেল, ঠিক এখানে যদি আবার, মানে আমি খারাপ দিকটা বলছি, আজকে ওই আলোচনা যেতে যাচ্ছি না। তো এই সব মিলে নানান ধরনের সংকট আছে। তারপরে মনে করি সরকারের পক্ষ থেকে এই কথাটা বলা দরকার। আমরা এই মুহূর্তে, আমি বিশেষ করে আমার মনটা খুবই খারাপ, কারণ আমি ওনার কাছে ব্যক্তিগতভাবে ঋণী। আমি দলের একজন কর্মী হিসাবে উনি আমার জন্য করেছেন। আমি যখন 2009 সালে মারাত্মক একদম মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছেছিলাম আমার জন্ডিসে আক্রান্ত হয়ে,
তখন আমার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুরে পাঠানোর জন্য 1 কোটি টাকার উপর লাগার কথা ছিল আমার লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য। তখন দল বিরোধী দলে তো 1 কোটি টাকার বেশি টাকা লাগবে আমার লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য, সেই সমস্ত ব্যয়ভার উনি বহন করার সিদ্ধান্ত নিয়েই দেশের মধ্যে আমি যে হাসপাতালগুলোতে ট্রিটমেন্ট নিয়েছি, মডার্ন বলেন, কেয়ার বলেন, এই সমস্ত টাকা এবং আপনার হলো আমার পাসপোর্ট তৈরি করা থেকে শুরু করে মানে একটা পয়সা আমার লাগেনি। শুধু তাই না, পরবর্তী সময় আমি যদি মারাত্মক জন্ডিসে আক্রান্ত হয়েছিলাম, আমি যেন 2-1 মাস চলতে পারে, সেটা আবার খায়রুল কবির খোকন, আমার মিলন আলম, এরা আবার যেভাবে কিছু টাকা সংগ্রহ করে আমাকে ব্যবস্থা করে দেন। এবং আমার বাসায় এসি ছিল না, এসিটাও লাগিয়ে দিয়েছিলেন, সেটা ফজল ভাইয়ের দায়িত্ব ছিল। যে কারণে আমার এটা ওনার প্রতি অনেকের সবারই আছে, কিন্তু আমার একটু বেশি, কারণ আমি ব্যক্তিগতভাবে এখানে আমাকে যদি ওই সময় উনি এটা না করতেন, আল্লাহ পাক হয়তো হায়াতে বাঁচিয়ে রাখবেন বলেই উনি এতখানি দয়ার নিয়ে বা দলের কর্মীর প্রতি উনি দায়িত্ববোধ বা মায়ের স্নেহে বাঁধনে আমাকে আবদ্ধ করে রেখেছেন। জনাব হাবিব, একটু জানতে চাই আপনার কাছ থেকে, সরকারের পক্ষ থেকে নিরাপত্তার কোনো ত্রুটি ছিল কিনা এই জন্য কি এতদিন সময় নিচ্ছেন? সময় লাগলো কিনা সেটা না, ওনার একটা বক্তব্য দেন, আমরা যা জানবো তার সাথে অনেক বেশি উনি জানবেন, ওনার কাছে কিন্তু থাকতেই পারে। তার উনি তো এতদিন ধরে কথা বলছেন, চিন্তা করেন আজকে এত বছর ধরে ওনার বক্তব্য নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলতে পারে না। যদিও ওনাকে উস্কাচ্ছে অনেকে, নানান কথা বলছে, বিদেশে থাকেন, বড় বড় কথা বলেন, আসেন দেশে আসতে পারেন না, এত কথা বলেন, নানান কথা বলেন, কিন্তু কোনো উত্তর দেন না। এবং ওনার কথাগুলি অত্যন্ত সংযত। এবং আমরা যারা রাজনৈতিক নেতারা যারা চিরাচরিত, আমাদের যে অভ্যাস চিৎকার করে বলা, এটা করবো সেটা করবো দেখে নেবো, একটা কথাও কিন্তু বলেন না। আমাদেরকে বরঞ্চ ফোন করে উনি বলেন সংযত থাকেন, কোনো ধরনের হবেন না এইরকম। তো সেই তারেক রহমান যখন বললেন যে আমার যাওয়াটা আমার একার উপর নির্ভর করে না, একথা নিশ্চয়ই একটা গুরুত্ব তো আছে। তো সেই গুরুত্বর দিক থেকেই আমি বলতে চাই সরকারকে এটা পরিষ্কার করে বলতে হবে যে আমরা সুরক্ষা দেওয়ার জন্য আমরা একজন বাংলাদেশের নাগরিক উনি অবশ্যই। তারপরে উনি কিন্তু এই দেশের মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার বীরত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেনাপ্রধান, রাষ্ট্রপতির সন্তান এবং 3বার প্রধানমন্ত্রীর সন্তান, সব কিছু মিলে ওনার ব্যাপারটা স্পেশাল অবশ্যই নজর দিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মঞ্জুরুল আলম পান্না, আপনার কাছে একটু আসতে চাই। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে গতকাল এক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে। নিরাপত্তার প্রশ্ন উঠছে তারেক রহমানকে নিয়ে, বিএনপির পক্ষ থেকেও এমনটা বলা হয়েছিল। বেগম খালেদা জিয়ার নিরাপত্তার বিষয় নিয়ে তো কখনো বিএনপি প্রশ্ন তোলেনি, তারপরও তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে এসএসএফ নিয়োগ দেওয়ার বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা কিভাবে দেখছেন আপনি? দেখুন, এটি আমার কাছে অনেক বড় একটা মিস্ট্রি। খালেদা জিয়া তিনি তো অবশ্যই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারভাবে ঘোষিত হলেও কি না হলেও কি, দেশের 18 কোটি মানুষের কাছে, যারা বিরোধী দল আছে তাদের কাছেও তো তিনি ভিভিআইপি, অবশ্যই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। যখন কিনা খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ প্রার্থনা করছেন, আন্তর্জাতিকভাবেও তার কি সহযোগিতা লাগবে এই বিষয়গুলো তারা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে তারা বলছে কি হেল্প দরকার। ভারত, যেখানে আমরা মনে করি যে আওয়ামী লীগের খুব বন্ধুপ্রতিম রাষ্ট্র, আওয়ামী লীগের জন্য সব কিছু তারা করতে প্রস্তুত, বিএনপিকে তারা হয়তো সাপোর্ট করে না ওইভাবে, সেই নরেন্দ্র মোদী সাহেব তিনিও বলেছেন যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন পড়বে, চীন 5 সদস্যের স্পেশাল টিম পাঠিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে খালেদা জিয়া যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন কি করা দরকার, তার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থাটা নিশ্চিত করা দরকার। হয়তো সেটি বিএনপির পক্ষ থেকেও করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে বাহ্যিক নিরাপত্তাটার প্রসঙ্গ কেন এলো? সরকার এসএসএফ নিয়োগ দিচ্ছে, এসএসএফ নিয়োগ করে তো আল্লাহ না করুক, মানে আমরা চাই না কোনো অবস্থাতেই, মানে যা মিন করতে চাচ্ছি সেটা ঠেকানো সম্ভব না, তাই না? আমার কাছে না এটা একটা অনেক বড় মিস্ট্রিয়াস ব্যাপার। এবং বিএনপির পক্ষ থেকেও নিশ্চয়ই খালেদা জিয়ার নিরাপত্তা, বাড়তি নিরাপত্তা চেয়ে কখনো আবেদন করা হয়নি, অন্তত এই মুহূর্তে। হাবিব ভাই, আমার যদি ভুল না হয়ে থাকে, তো সেখানে খালেদা জিয়ার জন্য এসএসএফ নিয়োগ দেওয়া, এটা কি কারণে? দেখুন, এসএসএফ নিয়োগ সরকার দিতেই পারে। সাধারণত আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে এসএসএফ নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রপতি, মানে যিনি রানিং অবস্থা আছে, এবং প্রধানমন্ত্রী,
রানিং প্রাইম মিনিস্টার, তাদের জন্য এসএসএফ এর এবং বিদেশ থেকে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বিদেশ থেকে আসলে কোনো মানে বিদেশি রাষ্ট্রনায়ক, সরকার প্রধান, তারা এদের তো হবে। এছাড়া ডেজিগনেটরি যারা এটা রিজার্ভ করে তাদের জন্য এসএসএফ নিয়োগ দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাইরেও এসএসএফ নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদের জন্য, যদিও এটি অনেক বিতর্কিত বিষয়। দেওয়া হয়েছে, সরকার মনে করেছে দিয়েছে। আচ্ছা, সেটা যাক, খালেদা জিয়ার জন্য এসএসএফ নিয়োগ দেওয়া যেতে পারে। কিন্তু এই মুহূর্তে যখন সারা দেশে তারেক রহমানের বিষয়ে, সারা দেশে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মানুষ আলোচনায় মানে একেবারে আবদ্ধ, সেখানে এসএসএফ নিয়োগ দিয়ে সরকার কি মানে একটু বেশি প্রীতি দেখালো বিএনপি প্রতি, যা বিএনপি নানানভাবে নানান বিষয়ে অভিযোগ জানাতেই পারে সরকারের উদ্দেশ্যে। কিন্তু আমরা দেখেছি যে এর আগে যা নয় সেটি করার চেষ্টা করে সরকার, আবার যেটি করার সেটি করছে না। যার দরুন আমরা দেখি যখন বিএনপি হুঙ্কার দিয়ে ওঠে, তখন আবার সরকার বিএনপি প্রতিনিধিকে ডেকে নিয়ে এসে যমুনাতে মোটামুটি ফাস্টফুড খাইয়ে, আঙুরের জুস, কমলার জুস খাইয়ে মাথা ঠান্ডা করায়। আবার সরকার যখন বিপদে পড়ে তখনও বিএনপির নেতাদের ডাকে, বিএনপি নেতারা সেখানে চলে যান এবং পরবর্তীতে এসে আবার হুঙ্কার। আমরা এসব নাটক ফাটক দেখে আসছি। আমার কাছে এই বিষয়টা খুবই রহস্যজনক যে তারেক রহমানের বাড়তি নিরাপত্তার প্রয়োজন, এটা সবাই স্বীকার করে, মনে করে। তাকে যদি এসএসএফ নিয়োগ দেওয়ার বিষয়টি আসতো এখানে, যে না তারেক রহমান দেশে আসছেন বা আসবেন বা আসার সম্ভাবনা রয়েছে, তিনি এলে তাকে আমরা এসএসএফ সদস্যদের নিয়োজিত করব। কিন্তু খালেদা জিয়া যেখানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, এখানে এটি কেন আমি ঠিক জানি না। এবং আমার মনে হয় এটি যখন বিএনপি মাঝে মাঝে হুঙ্কার দিয়ে ওঠে, তখন একটু নিজেদের প্রতি আস্থাটা জাগানোর জন্য এইসব বাড়তি কাজ করে। আবার তারেক রহমানকে নিয়ে এক ধরনের গুঞ্জন বা অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে, সেটি আবার দেখানোর জন্য যে না আমরা তো সব কিছু করতে প্রস্তুত, এই সব জায়গা থেকে হতে পারে। আমি জানি না, তবে এই বিষয়গুলো অবশ্যই প্রশ্নবিদ্ধ যে এই সময় এসে এসএসএফ নিয়ে, আমি আবারও বলছি, আমার কথার ভুল কেউ প্রমাণের চেষ্টা করবেন না। খালেদা জিয়ার জন্য এসএসএফ নিয়োগ দেওয়া যেতে পারে, তারেক রহমানের জন্য দেওয়া যেতে পারে, কিন্তু এই মুহূর্তে এসে কেন এসএসএফ নিয়োগ? জি, এটাও একটা প্রশ্ন। অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, আমি আপনার কাছে একটু আসতে চাই। এই যে বিএনপি চেয়ারপারসন যখন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন, তাকে দেখতে বিভিন্ন দল থেকে দলের প্রতিনিধিরা যাচ্ছেন তাকে দেখতে, আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে 5 আগস্ট পরবর্তী যে কাঙ্ক্ষিত সহমর্মিতার রাজনীতি যেটা প্রয়োজন ছিল, সেটা আবার ফিরতে শুরু করেছে? ধন্যবাদ দর্শক শ্রোতাগণকে, এবং সেই সাথে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার দুজন সম্মানিত সহ-আলোচককে। আমি অবশ্যই এই উত্তরটা দেওয়ার আগে আমি বলবো উনি বাংলাদেশের রাজনীতির একটি সৌন্দর্যের প্রতীক। মানে রাজনীতির যে সৌন্দর্য, এটাকে আমি বলবো যে বেগম খালেদা জিয়ার রাজনীতিকে দেখলে রাজনীতিটা যে কুৎসিত নয়, রাজনীতিটা যে মানুষকে একত্রিত করা, জনগণকে ঐক্যবদ্ধ করা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোষহীনতা, এমনকি বাংলাদেশে কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী তকমা অনেকেই বহন করেন গর্বভরে। কিন্তু আমি বলবো যে বেগম খালেদা জিয়াই মনে হয় আমি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যতটুকু আমার পর্যবেক্ষণ, 2001 সালে যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলেন, তখন উনি প্রধানমন্ত্রী, এবং বিএনপির পরবর্তীতে দুর্যোগটা, এই দুর্যোগের কিন্তু একটি ঘটনাই দায়ী, সেটা হচ্ছে 9/11, যেটা হচ্ছে টুইন টাওয়ারের ধ্বংস। এবং সে সময়ে বিশ্ব সাম্রাজ্যবাদের প্রতীক, সেখান থেকে একটি প্রস্তাব আসছিল বাংলাদেশে একটি রিফুয়েলিং সেন্টার করা, এবং রাজনীতির ক্ষমতার কেন্দ্রে থেকে অনেককেই দেখা গিয়েছে, এখনও অনেকে বলে যে দেশ বিক্রি, কিন্তু সম্ভবত বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একমাত্র রাজনীতিবিদ, উনি কোনো অবস্থাতেই ক্ষমতায় থেকে, শুধু ক্ষমতার বাইরে থেকে সমালোচনা করা অনেক সহজ, কিন্তু ক্ষমতায় থেকে দেশের এবং তার পরবর্তীতে যে ঘটনা প্রবাহ, বাংলাদেশের রাজনীতির যে বাঁক বদল, যত অস্থিরতা, এই 9/11
এই 9/11-কে কেন্দ্র করে এবং বাংলাদেশের একটা অবস্থানকে কেন্দ্র করে কিন্তু এই দুর্যোগ দুর্বিপাকের মধ্যে পড়েছেন। আমি ব্যক্তিগতভাবে বগুড়ার মানুষ, তো উনি যখন প্রথম মানে রাজনীতিটা শুরু করলেন, আমার মনে আছে সেই দৃশ্যটা। মানে এটা 82-83 মানে যখন এরশাদ ক্ষমতা নিলেন তারপরেই তো উনি আসলেন। বগুড়ায় খুব জনপ্রিয় একজন মানে পৌর চেয়ারম্যান ছিলেন এবং উনি তখন বগুড়ার সভাপতি ছিলেন। উনি খালেদা জিয়াকে বৌমা বলে সম্বোধন করেছিলেন প্রথম। উনি কাপা কাপা কণ্ঠে বক্তব্য দিতেন। না না, জহুরুল ইসলাম, জহুরুল ইসলাম। উনি পরে জাতীয় পার্টিতে যোগ দিলেন। মানে ব্যক্তিত্ব একজন মানুষের কেমন, এই অবস্থাটাকে উনি কিন্তু খুব ওয়েলকাম করেননি। মানে বগুড়ার বৌমা এটাকে কিন্তু আবার আমি দেখেছি যে মানে 1991 সালে উনি যখন মানে ইলেকশনে নামলেন, ওনার রাজনীতির আমি আরেকটা জিনিস বলে আমি আপনার ওখানে আসব। সেটি হচ্ছে বিএনপি কিন্তু জিয়াউর রহমানের সময়, জিয়াউর রহমান বগুড়ার সন্তান, এইটা একটা জানাজানি হয়েছে, কিন্তু মানে বিএনপির রাজনীতিটা মানুষের যে দোরগোড়ায় নিয়ে যাওয়াটা, সেটার একটা দৃশ্য দেখেছি। উনি সাধারণত ক্যাম্পেইন করতেন কিন্তু গভীর রাত পর্যন্ত, এবং ওনার আরেকটা ধরন ছিল, বড় সড়ক থেকে উনি কিন্তু গ্রামের একেবারে মেঠো পথে উনি গাড়ি চালিয়ে যেতেন এবং বাড়ির সামনে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চাদেরকে, মহিলাদের সাথে কথা বলতেন। এই জিনিসগুলো দেখা গিয়েছে এবং আমি বলবো আমরা অবশ্যই সবাই ওনার সুস্থতা এবং ওনার মানে ইয়েটা কামনা করছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে গতকাল থেকে বিএনপি নেতৃবৃন্দের যে বডি ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে ভাইস চেয়ারম্যানের ঘোষণা পরবর্তীতে স্বাভাবিকভাবে দলীয় শৃঙ্খলা বা দেশের জন্য যে ঘটনা, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। এবং যেটা পান্না ভাই যেটা বললেন যে হয়তোবা উনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি, এবং যেটা আপনি যে জিনিসটা বলেছেন যে এসএসএফের অবস্থানটা, এটা অনেক কিছু ইঙ্গিত করছে। হয়তো এই ধোঁয়াশাটা কাটতে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিন্তু আমি নিশ্চিত এই এসএসএফ তো বেগম খালেদা জিয়ার জন্য হওয়ার কথা না। আমি এটা নিশ্চিত, আমার একটা সিভিক সেন্স থেকে, মানে সাধারণ জ্ঞান থেকে, কাণ্ডজ্ঞান থেকে আমরা এইটুকু বুঝতে পারি। তো এই মোটামুটি আমরা দেশের এই কেউ অগ্নিকন্যা উপাধি পেয়েছেন, কিন্তু আমি মনে করব যে সকল উপাধির ঊর্ধ্বে বাংলাদেশের রাজনীতির একটা সৌন্দর্যের, রাজনীতির, আমি বলছি রাজনীতির একটা সৌন্দর্যের প্রতীক বেগম খালেদা জিয়া। যে আমি একটু জানতে চাচ্ছিলাম যে সহমর্মিতার রাজনীতির দিকে আমরা ফিরে যাচ্ছি। হ্যাঁ না, ঠিক আছে, এটা হ্যাঁ অবশ্যই। আমি বলবো যে এক্ষেত্রে আমি বলবো 5ই আগস্টের আগের 54 বছরের রাজনীতি আর 5ই আগস্টের পরের রাজনীতি, এটা শুধু এই ঘটনা নয়, আমি বলবো অনেক বিষয়ে বিতর্ক আছে রাজনীতিবিদদের মধ্যে। কিন্তু ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে দীর্ঘ মানে সময়ব্যাপী এবং বিভিন্ন মত এবং পথের রাজনীতিবিদরা কিন্তু দীর্ঘদিন একত্রে বসে জাতির সমস্যাটা সংকট উত্তরণের জন্য যে তারা বসেছেন, এটা কিন্তু তাতে একটা ইঙ্গিত দেয় বিতর্ক থাকবে। কোনো রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের সাথে এক হবে না, কিন্তু এটা হয়। আর বিশেষ করে এই জায়গাটা আমি মনে করি যে আপনি যেটা ইঙ্গিত করেছেন বা যেটা জানতে চেয়েছেন, উনি নিজেও ব্যক্তিগতভাবে শুধু এখন না, আমি বলবো যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় কিন্তু ওনার কিন্তু রাজনৈতিক প্রোফাইলটা খুব রিচ নয়, উনি একেবারেই সাধারণ ছিলেন, কিন্তু ওই সময়ই কিন্তু উনি ক্রমাগত, এবং ওনার চরিত্রটা দেখলে দেখা যায় কন্টিনিউটি ছিল, কনসিস্টেন্সি ছিল, ইন্টিগ্রেট ছিলেন দেশের প্রতি, এবং কমিটমেন্ট ছিল ওনার এবং দেশের প্রতি। উনি কিন্তু আমি যদি ভুল না বলি, বিএনপির বুঝি মূল একটা স্লোগান হলো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাই না? তো উনি কিন্তু ওনার জীবনটা দিয়ে উনি কিন্তু দেশের স্বার্থে উনি কোনো সময়, সুতরাং ওনার জায়গাতে আমি মনে করি দলের কোনো বিভেদ নাই, এখানে সকল দল মত পথের মানুষরা ওনার আরোগ্য কামনা। ধন্যবাদ আপনাকে। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে একটু আসতে চাই। তারেক রহমানের যে বাড়তি নিরাপত্তা, এটা দল থেকে নিশ্চিত করা হয়েছে কিনা? যদি তার নিরাপত্তার প্রয়োজন হয়, অবশ্যই প্রয়োজন আছে। তারেক রহমানের বাড়তি নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ি, তারপর হচ্ছে তিনি গান ক্যারি করতে চাচ্ছেন বা তার নিরাপত্তার জন্য এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে কিনা? ব্যক্তিগত নিরাপত্তা ম্যাডাম খালেদা জিয়ার জন্য আমাদের আছে, একটা ব্যক্তিগত আমাদের এটা কিছু লোকবল আছে, তারা হয়তো তারেক রহমানকে তারাও সুরক্ষা দেবে, বুলেট প্রুফ গাড়ির কথা সেখানে আছে। তারপরে সরকারি নিরাপত্তাটা ভিন্ন জিনিস, সরকারি নিরাপত্তা তো ভিন্ন জিনিস। আপনারা চাইবেন কিনা? আমরা তো অবশ্যই সরকারের, আমাদের চাওয়ার তো ব্যাপার না, সরকার
সরকারি দায়িত্ব তার একটা সিটিজেন, এরকম গুরুত্বপূর্ণ একটা সিটিজেনকে সুরক্ষা দেওয়া। আর ম্যাডাম খালেদা জিয়ার জন্য যে গেল এসএসএফ দিয়েছে, এটা আমি মনে করি যে ওনার নিরাপত্তার জন্য দেয়নি। ওনারা দিয়েছেন এইটুকু আমি বলতে চাই যে ওনাকে সম্মান দেখালেন শেষ পর্যন্ত, যে না আমরা ওনার প্রতি আমাদের সম্মানবোধটুকু আছে। এত দেরি কেন সম্মান দেখা? দেরি করলেও সবসময় তো সব কিছু হয় না, শেষমেশ হলেও আমি কিন্তু কোনো জিনিস, একটা ভালো জিনিস যদি দেরিতেও করে আমি সেটাকে কিন্তু গ্রহণ করে নিতে চাই। হয়তো এটা করেছে। এখন ম্যাডাম জিয়াকে তারা এসএসএফ দিয়েছে, আমি আশা করি যে আমাদের নেতা তারেক রহমান যখন ফিরে আসবেন সেটা অচিরেই সরকার সিদ্ধান্ত নেবেন এবং তার নিরাপত্তার টোটাল সুরক্ষা দেওয়া সরকারি দায়িত্ব নেবেন বলে আমি মনে করি। তার কারণ হলো কি, যে একটা দেশে এই ধরনের একজন নেতা, যিনি দলের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ম্যাডাম যেহেতু অসুস্থ, তার মতো একটা নেতা এবং বিএনপির মতো একটা বৃহৎ দল, সেই দলের যদি নেতা উনি শুধু হতেন তা তো না, আমি আগেই উল্লেখ করেছি শহীদ রাষ্ট্র জিয়া রহমানের সন্তান, তারেক রহমানের, ম্যাডাম খালেদা জিয়ার সন্তান। এদিক থেকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা পৃথিবীর ইতিহাসেই নেই। বাবা দেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধ রণাঙ্গনে যুদ্ধ করেছেন, সেনাপ্রধান হয়েছেন, সেক্টর কমান্ডার হয়েছেন, বীরোত্তম হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, দল করেছেন, আবার তারই মাতা আর 3 বার প্রধানমন্ত্রী, এটা পৃথিবীতে নেই তো। তো এরকম একটা মানুষের সন্তান, এবং যার উপরে একটা জাতি, এখন আমরা মনে করি যে বাংলাদেশে বাংলাদেশি জাতীয়বাদী যারা জাতীয় বিশ্বাস করে, তারা তারেক রহমানের প্রতি তাদের একটা অন্য ধরনের একটা আশা আছে, প্রত্যাশা আছে। তো তাকে সুরক্ষা দেওয়া সরকারি দায়িত্ব। ধন্যবাদ আপনাকে। পান্না ভাই, একটু আসতে চাই আপনার কাছে। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে অনেকে বলছেন নিরাপত্তা ইস্যু, রাজনৈতিক ইস্যু, মাইনাস থিওরির ইস্যু আলোচনা চলছে দেশের রাজনৈতিক অঙ্গনে। আপনি এগুলো কিভাবে দেখবেন? আর 2 জন যেভাবে দেখছে আমি সেভাবে দেখতে চাই। বিষয় হচ্ছে যে আমি একটু আজিজ ভাইয়ের প্রসঙ্গ থেকে আসি। আজিজ ভাই বলেন যে ফ্যাসিবাদ, আপনার এই প্রশ্নের সঙ্গে রিলেটেড, ফ্যাসিবাদ উত্তর রাজনীতির সহমর্মিতায় পৌঁছেছে, সহমর্মিত জায়গায়, এবং মানুষ একসাথে রাজনীতি করার চেষ্টা করছে। আমি এর ব্যক্তিগতভাবে মনে করি একেবারে উল্টা জিনিসটা ঘটছে, এবং অনেকেও তাই মনে করেন। আমি মনে করি আপনি যে নিজেই বললেন যে -3 বা -4 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে, তাহলে এই কথাগুলো আসছে কেন? এবং 111 সরকারের সময়, সেই 2007-08 সময় -2 ফর্মুলা ছিল, বাস্তবায়নের একটা প্রচেষ্টা ছিল, এটা তো আমরা সবাই জানি। -2 বলতে শেখ হাসিনা এবং খালেদা জিয়া। আর এখন এসে শুরুতেই যে -2 ফর্মুলার কথা বলা হচ্ছিল অনেক জায়গা থেকে, সেটি হচ্ছে দলগতভাবে ব্যক্তি শেখ হাসিনা এবং ব্যক্তি খালেদা জিয়াকে মাইনাস করার কথা ছিল। আর এখন হচ্ছে দুটো দলকে মাইনাস করার, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ দেশে নাই, এখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ বা তাদের সাংগঠনিক কার্যক্রমও নেই। আর বিএনপিকে নানানভাবে মাইনাস করার চেষ্টা করা হয়েছে। সেটি সরকারের পেছনে যারা শক্তি রয়েছে তারা যেমন চায়, সরকারের পক্ষ থেকেও আমরা দেখেছি প্রচ্ছন্নভাবে সেই প্রচেষ্টাগুলো বাস্তবায়নের একটা লুকায়িত চেষ্টা, এটা আমরা দেখেছি। তার মানে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে। -4 যেটা বলা হচ্ছে, -4 ওই জায়গা থেকেই যে শেখ হাসিনা দেশে নেই, খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায়, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনিও দেশের বাইরে, তারেক রহমান দেশে আসতে পারছেন না বা দেশে আসা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, অথবা তারেক রহমানের সামনে যে তৃতীয় কোনো শক্তি বাধা হয়ে আছে, সেই বাধা অপসারণের জন্য অন্তর্বর্তী সরকার কিংবা সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা চেষ্টা করার কথা ছিল, সেটাও করা হয়নি। আমি প্রসঙ্গক্রমে 15 জুলাই কথা আনতে চাই এখানে। 15 জুলাই যখন তারেক রহমান রাজি হলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য, ডক্টর ইউনূস বলেছিলেন সম্ভাব্য তারিখ এপ্রিলে, আর বিএনপি পক্ষ থেকে দাবি ছিল ডিসেম্বরে, সেখানে ফেব্রুয়ারিতে যা হলো, তখন কিন্তু অনেক ধরনের গুঞ্জন, ইভেন বিএনপির মধ্যেকার অনেক কর্মী থেকে শুরু করে নেতা নেত্রী পর্যন্ত তারাও কিন্তু পার্সোনালি হতাশা ব্যক্ত করেছেন। নাম বললে এখানে হয়তো ঠিক হবে না, খারাপ দেখাবে। তো তারাও কিন্তু অ্যাস্ট্রোনিজড হয়ে পড়েছিল যে কেন ফেব্রুয়ারিতে গেল, আর একটু চাপ দিলে তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব ছিল। এই জন্য বলছি যে ওই সময় অনেক ধরনের কথাবার্তা উঠেছিল, কী এমন গিভ অ্যান্ড টেকের মাধ্যমে তারেক রহমান একে মেনে নিলেন। হয়তো এই জায়গাটিতে ছিল তৃতীয় কোনো শক্তি, আন্তর্জাতিক বিশ্বের যারা আমাদেরকে নিয়ে খেলছে, এই বাংলাদেশে ব্যাটেল গ্রাউন্ড তৈরি করতে চায়, তাদের কেউ হয়তো কোনো শক্তি হয়তো তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে এমবার্গো তৈরি করে রেখেছে বা অদৃশ্য কোনো শক্তি হিসেবে কাজ করছে। সেই জায়গাটা হয়তো তারেক রহমান বলেছেন ডক্টর মোহাম্মদ, এটা আমার ধারণা, একেবারে আমার ধারণা, যে এই জায়গাগুলো ঠিক করতে, সেটা হয়তো সম্ভবও ছিল।
কিন্তু কেউ কেউ হয়তো মনে করেছেন না এটা করা যাবে না, তারেক রহমানকে ওখানেই থাকতে হবে, ওখানেই রাখতে হবে, দেশের মধ্যে এসে রাজনীতি করতে দেওয়া যাবে না। এই সব কি তাহলে সহমর্মিতার পরিচয় যদি এগুলো সঠিক হয়ে থাকে? এবং আমরা দেখেছি ফ্যাসিবাদ ঠেকাতে গিয়ে যুদ্ধাপরাধীদের সঙ্গে, স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে ঐক্য করা একটা চেষ্টা। ফ্যাসিবাদের সঙ্গে ঐক্য করা যাবে না, যুদ্ধাপরাধীদের সঙ্গে ঐক্য করা যাবে। কি অদ্ভুত একটা দেশে আমরা বাস করছি। এবং তার অনেক উদাহরণ তো এর মধ্যে এই 15-16 মাসে এস্টাবলিশড হয়েছে, আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে উপস্থিত হয়েছে। সো এটা বলার কোনো কারণ নেই যে সহমর্মিতা দিকে রাজদিকে আছে খালেদা জিয়াকে। কিন্তু খালেদা জিয়াকে কেন্দ্র করে যে তার জন্য যে সারা দেশের মানুষের প্রার্থনা, শুধু সারা দেশ নয়, আন্তর্জাতিকভাবেও যে সহমর্মিতা তার দিকে আমরা দেখছি, এটা ফর দ্য টাইম বিং, এটা নির্দিষ্ট সময়ের জন্য। মানুষ একটা বিপদে পড়লে যেমন আমরা একটু সহানুভূতি জানাই, একটু শোক প্রকাশ করি, আমার মনে হয় এটি ছাড়া আপনি তরুণদের একাংশ দেখেন, আমি সব তরুণের কথা বলছি না, তরুণদের রাজনীতি খেয়াল করেছেন কতটা ধৃষ্টতাপূর্ণ, কতটা ঔদ্ধত্যপূর্ণ রাজনীতি। সিনিয়রদের সম্মান করে না, সালাম দেয় না। এটা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে বলেছেন, বিএনপি আরও নেতারা বলেছেন যে কে এমন হলো, যেমন কর্নেল অলি আহমেদ বলেছেন এটা সালামটা পর্যন্ত দেয় না। তাহলে এটা কোন সহমর্মিতা রাজনীতি? যদি আপনি বলে থাকেন যে সহমর্মিতার দিকে পৌঁছেছে, আমার মনে হয় রাজনীতি আরও ক্রুশিয়াল অবস্থায় গেছে, আরও বিভক্তির পর্যায়ে গেছে। ধন্যবাদ আপনাকে। জনাব অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, আপনার কাছে একটু আসতে চাই। কেউ যদি দিশেহারা হয়ে হতাশ হয়ে ক্ষুব্ধ হয়ে চোরাগলিতে হাঁটার চিন্তা করেন, তাহলে প্রয়োজন আরেকটা 5 আগস্টের অনুষ্ঠিত হবে, 5 আগস্ট অনুষ্ঠিত হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। একটু জানতে চাই আপনার কাছ থেকে, এই চোরাগলিতে আসলে হাঁটছেন কারা? আমি একটু পিক করে রাখেন চোরাগালির বিষয়টা। আমি তার আগে দুটো বিষয় আমি একটু ছোট করে একটু বলতে চাই। হ্যাঁ, খুব ছোট্ট করে ওখানে আসছি। জনাব তারেক রহমান সাহেব দুটো উত্তরাধিকার বহন করেন। ওনার একটা রাজনৈতিক উত্তরাধিকার আছে এবং উনি আবার দুজন এদেশের গর্বিত মানুষের সন্তান, তাদেরও ব্যক্তিগত প্রোফাইল আছে, যেটা হাবিব ভাই বললেন এবং আমরা সবাই জানি যে ওনার একটা ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে কিন্তু নানা রকমের কথা আছে। আমি এই জায়গায় বলতে চাই, এদেশের মানুষ ওনার কাছে যেটা আশা করে সেটা হচ্ছে যে দুজনেরই কিন্তু আপোষহীনতার শব্দ, উই রিভল্ট শব্দ, স্বাধীনতার ঘোষণা দেওয়ার এই জিনিসগুলোর সাথে কিন্তু বিপ্লবী ম্যাচিং করে। এবং 7ই নভেম্বর এই জিনিসগুলোর মধ্যে কিন্তু বিএনপির মধ্যে একটা বিপ্লবী চরিত্র দিয়েই বিএনপির উত্থান এদেশের রাজনীতিতে। সেখানে জনাব তারেক রহমানের মধ্যে আমরা আশা করব, মানে দুটো শব্দ আছে, নেতাকে আর ম্যানেজারকে, মানে আমরা ম্যানেজমেন্টের ভাষায় বলি, ব্যবস্থাপক আর ম্যানেজার লিডারের মধ্যে কিন্তু একটা মৌলিক পার্থক্য হচ্ছে, লিডার সব জঞ্জালকে কিন্তু একটা অভিনব পন্থায় মোকাবেলা করে জঞ্জালকে মুক্ত করেন। ওনার স্টেটমেন্টের মধ্যে ম্যানেজারিয়াল স্টেটমেন্ট আমার মনে হয়েছে। আমরা আশা করব যে উনি এই জায়গা থেকে ওনার যে উত্তরাধিকার, আমি যেটা বলছি যে দুটো শব্দ, একটা ওনার বায়োলজিক্যালি উনি যাদের সন্তান এবং দুইজনের প্রোফাইলই বলে তারা অনেক জঞ্জাল, জাতির অনেক জঞ্জালকে অতিক্রম করে জাতিকে পথ দেখিয়েছেন এবং এই প্রোফাইলটা উনি রাখবেন বলে আমি আশা করি। দ্বিতীয় যে বিষয়টা, আমি মঞ্জুর ইসলাম পান্না ভাইয়ের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, না, দুটোকে এক করে দেখার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতিকেই মাইনাস করেছিল, সব দলকে মাইনাস করেছিল, আর দেশের জনগণ 36 জুলাই আওয়ামী লীগকে মাইনাস করেছে, আওয়ামী লীগকে কিন্তু অন্য কেউ মাইনাস করেনি। এটা হচ্ছে আমি শ্রদ্ধার সাথেই বলছি। সুতরাং আওয়ামী লীগের সাথে আমার মনে হয় অন্যগুলোকে মেলানোটা এটা আমাদের বুদ্ধিভিত্তিক। উনি একজন পেশাজীবী, ওনার মধ্যে অনেক ক্ষোভ আছে, উনি যেটা প্রত্যাশা করেছিলেন সেটা পাননি, এটা অবশ্যই আমি বলবো। কিন্তু আমি একটা জিনিস বলবো এখানে, আপনার যদি সম্ভব হয় এটা পরে আলোচনায় নেন, বর্তমান সরকারকে ওই কেষ্ট বেটা দিয়েই সব কিছুর জন্য তার দিকে ইঙ্গিত করা, এই সরকারের একটা এমন সময় সরকার আসছে, এই সরকার না সাংবিধানিক, না বিপ্লবী, না তত্ত্বাবধায়ক, এরকম একটা অদ্ভুতভাবে কিন্তু তারা দায়িত্ব নেয়। কিন্তু দায়িত্বের পরে একটা মহাশূন্যতা, রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল না, বিচারপতিরা পালিয়ে গেছে, পুলিশ নাই, কোনো কিছু নাই। তারপরে কিন্তু যে জায়গাটায় আমরা আসছি, আমার দৃষ্টিতে আমি বলছি এটা একটা উত্তরণ। আজকে আমরা স্বপ্ন দেখছি একটা গণতান্ত্রিক জায়গায় যাওয়ার জন্য। সুতরাং আমি মনে করি যে সব কিছুর জন্য সরকারের দিকে ইঙ্গিত করে, এটা বুদ্ধিভিত্তিকভাবে এটি আমাদের তথ্যবহুল হবে না। আমি ফিরে আসি আপনার মূল প্রশ্নে, চোরাগলি। দেখেন, আমি সম্ভবত আপনাদের গত টকশোতে একটা কথা বলেছিলাম, রাজনীতিবিদদের কথাগুলোকে, সব রাজনীতিবিদদের কথাগুলোকে জনগণের সামনে যে কথাগুলো বলেন ওনারা,
এর মধ্যে কিছু থাকে রেটরিক, কথার কথা, আর কিছু থাকে মানে বাস্তবসম্মত। জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বা পরিস্থিতি সম্পর্কে জনগণকে তারা নানা শব্দমালা ব্যবহার করেন, এবং এ ধরনের শব্দমালাগুলোকে নিয়ে যদি আমরা খুবই মানে বস্তুনিষ্ঠ আলোচনা, খুব সিরিয়াস ধর্মীয় আলোচনা করতে চাই, তাহলে আমার মনে হয় এটা খুব সঠিক এবং যৌক্তিক এই জিনিসটা হবে না। তো আমার কাছে যে বিষয়টা আপনি বলেছেন এই চোরাগুলি, আমি একটা শক্তিতে বিশ্বাসী, আমি খুবই ইতিবাচক যে বিশেষ করে গত আমার মনে হয় 15-16 মাসের পরিক্রমায় কোনো জায়গায় কিন্তু সমগ্র জাতি একতাবদ্ধ। এবং আমি যদি বলি 47 পরবর্তী বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের, যেটা প্রফেসর আব্দুর রাজ্জাক একটা বিখ্যাত উক্তি করেছিলেন, একটি ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পূর্ববঙ্গ, মানে আগে পূর্ববঙ্গ, পরবর্তী পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, এটা তো একই। একটি জিনিস এদেশের মানুষকে কিন্তু আজকে একটা স্বাধীন জাতিরাষ্ট্রের মর্যাদা দিয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা অনতিক্রম্য একটা সাহস আছে এই জাতির। এটা তো আপনি 47 পূর্বের এই পূর্ব বাংলা তো একটা ভিখারি, 190 বছরের শাসনে তো আমরা একেবারেই পিছিয়ে পড়ে। আপনি কি চিন্তা করতে পারেন তৎকালীন কলকাতা শহর আর ঢাকা শহরের কথা? এটা তো আমাদের এই যুগে যুগে আমাদের এই দেশের মানুষ এবং এই দেশের মাটি আমাদেরকে এই সংগ্রাম, এই দ্রোহ এটা আসছে। সুতরাং আমি কিন্তু বিশ্বাস করি এই চোরাগলি যতটাই থাকুক, এবং তার প্রমাণ বিগত 16 বছর এদেশের মানুষ বিশ্বাস করতে ভয় পেয়ে ভুলে গিয়েছিল যে মানে এই শাসন আর শেষ হবে না। সেখান থেকে তো 36 দিনে কি হয়ে গেল। মানে চোরাগুলিতে হাঁটছেন কারা একটু জানতে চাই। না, আমি ওই কথাটাকে সিরিয়াসলি নিতেই চাই না। আমি এই কথা বলতে চাই, সব দলেরই রাজনীতিবিদরা কিছু কিছু কথা বলেন, এটা ওনাদেরকে জবাবদিহি করা দরকার। আপনি কি বুঝাইতে চাইছেন? ওনার রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিকে নিয়ে আসেন, আপনি এসে তাকে জিজ্ঞাসা করেন যে ভাই চোরাগলি কি। এটা আমি এই মানে একটা জনসভার ভাষণের একটা শব্দ নিয়ে আমি এটা বিশ্লেষণ করতে চাই। ধন্যবাদ আপনাকে জনাব হাবিবুর রহমান হাবিব। আপনার কাছে একটু আসতে চাই, 5 আগস্টে যে বিপ্লব হয়েছিল তার পরের দিন থেকে একটি দল নিজেদের কপাল কিসমত গড়ার জন্য দেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। চাঁদাবাজি ও সন্ত্রাসের দৌরাত্ম্যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ এখন বলেন আগেও ভালো ছিলাম না, এখনও ভালো নেই। জামায়াতের আমির কি বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে একটি দল 5 আগস্টের পরে নিজেদের কিসমত কপাল গড়ার জন্য জনগণের উপরে ঝাঁপিয়ে পড়েছেন? হ্যাঁ, আমাদের বিএনপিকে উল্লেখ করে বিএনপির উদ্দেশ্যে বলেছে প্রথম থেকেই, হ্যাঁ প্রথমেই তো। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, মিজানুর রহমান আজহারি, সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, কণ্ঠ সুন্দর, জানে শুনে ভালো। আমি কিন্তু তার একটা ভক্ত ছিলাম। কিন্তু মিজানুর রহমান আজহারি যখন যশোরে না কোথায় একটা গিয়ে বলল এক ডাকাত দলকে আমরা তাড়িয়েছি, আর এক দল ডাকাতি করা শুরু করেছে, প্রস্তুতি নিচ্ছে, ওই দিন থেকে চরম ঘৃণা করি যে দেশ ছেড়ে পালিয়ে যায়, আল্লাহর প্রতি তার বিশ্বাস নেই, সাহস নাই। সে এত বড় কথা, সে তো তাড়ায়নি, সে তো পালিয়েছিল মালয়েশিয়াতে। সেদিন থেকে আমি ঘৃণা করি। এবং জামায়াতে ইসলামের প্রত্যেকটা কথার সাথে তাদের কাজ কোনো মিল নেই। এখন মিথ্যা হলে এদের সম্বল, মিথ্যা না বললে এদের রাতে ঘুম হয় না। এদের প্রত্যেকে ওরা মিথ্যা কথা বলে, এবং ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নেই। দেখেন, একটা দলের নেতা ডাক্তার শফিকুর রহমান জাসদের কর্মী ছিল, ওনার নাম এসে মৌলানা ডাক্তার শফিকুর রহমান লেখা নাই। আরেকজন গোলাম পরোয়ার, ওনার নামের সাথে কিন্তু আপনার যে মুফতি মুফতি পরোয়ার এটা লেখা নেই। আরেকজন নেতা হলো আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তার নামের শেষে কিন্তু হাফেজ মৌলানা আবদুল্লাহ মোহাম্মদ তাহের আছে। তো একটা ইসলামিক দল করবেন, তার চেয়ে বড় এদের মুনাফিকিটা সব বড়। আবুল আল্লাহ মওদুদির 9টা বাচ্চা, 9টা ছেলে সন্তান, একটা ছেলেও মাদ্রাসা পড়েনি, একজনও তো আমার শিবির করে নেই। নিজামী সাহেবের সন্তান, শুধু জামাত মাদ্রাসা পড়া না, জামাতের রাজনীতির সঙ্গে কোনোভাবে বললাম জামাতের রাজনীতির সম্পর্কিত নিজামী সাহেবের সন্তানরা, তারা কেউ কোনদিন আপনার মাদ্রাসা পড়েনি। গোলাম বাজারের সন্তানরা, তারা মাদ্রাসা পড়েনি। আমার মুজাহিদ সাহেবের ছেলেরা, তারা মাদ্রাসা পড়েনি। তো তারা নিজেরাও আলেম না, তাদের সন্তানদেরও মাদ্রাসা পড়ে না, অথচ ইসলামিক শাসন কায়েম করার কথা বলে। এখন বলুক, আমি একটা চ্যালেঞ্জের বলতে হবে তাদেরকে, বলে তাদের ভোট আল্লাহ নাকি বা দাড়িপাল্লাকে জিতানোর দায়িত্ব নিয়েছে, আল্লাহ পাক দায়িত্ব নিয়েছে। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, আর ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে না। তো এই যে এক সময় যা বেহেশতের টিকিট বিক্রি করতেছে, বলে বাংলাদেশ হবে জান্নাতের টিকিট বিক্রির হলো মার্কেট। তো এই যে ভণ্ড প্রতারকেরা তো এই ধরনের কথাই বলছে, বিএনপিকে বলছে, তারা তো ব্যাংক লুট করছে,
তারা ইসলামী ব্যাংক তো শুধু তাদের না, সৌদি আরব সব মিলে শেয়ার আছে, কতগুলি ব্যাংক লুট করছে এবং অনেক জায়গায় যেখানে সুযোগ পাচ্ছে সেখানে আপনার মার্কেট দখল করতেছে, দেখতেছে পেপারে তো পত্রিকা আসতেছে, তারা আমাদের বিরুদ্ধে নির্দেশ করে। আমার সবচেয়ে বড় কষ্ট এবং দুঃখ, যারা দেশটা স্বাধীনতা চায়নি, ডাক্তার শফিকুর রহমান নিজে বলেছেন আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা বড় কিছু দোষের বিষয় না। চিন্তা করে নিজেই স্বীকার করতেছে এক পাকিস্তান রাখতে চাও মানে কি আল বদর সৃষ্টি করেছে, আলটাম সৃষ্টি করেছে, রাজাকার সৃষ্টি করেছে, শান্তি কমিটি সৃষ্টি করে তাদের মাধ্যমে আমাদের মা বোনদের পাকিস্তানের হাতে তুলে দিয়েছে, বাড়িঘর চিনিয়ে দিয়েছে, আপনার বুদ্ধিজীবীদের হত্যা করেছে। এত বড় দম্ভ তারা করে বলে আর একটা 5ই আগস্ট তারা ঘটাবে। এই যে তাদের আস্ফালন, আমি মনে করি এই ভণ্ড প্রতারক ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তারা বিরূপ মন্তব্য করে, খোলাফায়ে রাশিদের আমাদের খলিফাদের বিরুদ্ধে নানান কথা বলে এবং তারা ওই যে ওরা একটা আমির হামজা একটা আছে না, মানুষ কিন্তু অন্য নাম বলে, আমি তো অশুদ্ধ নাম বলতে পারি না, আমি হামজাই বললাম, মানুষ কিন্তু তার একটা নাম দিয়েছে, তার সাথে কী যেন একটা আছে। সে বলে কোরআন শরীফের 54 জায়গায় পরিবর্তন করার আছে। চিন্তা করেন, কোরআন শরীফের 54 জায়গা পরিবর্তন করার ভুল আছে। এবং সে কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল, তাকে যখন বলা হয়েছিল যে আপনি এই ধরনের বক্তব্য দিয়েছেন, আপনি তো আওয়ামী লীগের সময়, কে বলেছে আমি আওয়ামী লীগ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। এবং মা জননী শেখ হাসিনা, মা জননী কী যেন বলেছিল না, জননী শেখ হাসিনা যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে যারা সহায়তা না করবে, সে যে দলই করবে না সে জাহান্নামী হবে। আজকে নতুন করে বলা শুরু করেছে যে শেখ হাসিনা ছিল পৃথিবীর সবচেয়ে বড় নমরুদ, ফেরাউনের সাথে তুলনা করতেছে। এই জন্য বলি তাদের হুঙ্কার। শেষ কথা আমি বলি, বিএনপি ষড়যন্ত্র রাজনীতি করে না, রাজনীতি করা বিশ্বাস করে না। মানুষ সম্মান দিলে সম্মান কেড়ে দিতে পারে না। দেখেন ম্যাডাম খালেদা জিয়াকে কুয়েতের আমির দিল, বিশ্বের সবচেয়ে সর্বাধুনিক, মানে সর্বাধুনিক কয়েকটা এয়ার অ্যাম্বুলেন্সের মধ্যে ওটা একটা, বিনা ভাড়ায় বিনাইতে পাঠালেন। তারপরে কি করলেন? তারপরে আপনি হিথ্রো বিমানবন্দরে উনি তো এমপি মন্ত্রী না, ভিভিআইপি ট্রিটমেন্ট দিলেন, সম্মান দিলেন। এটা 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 এমনি হয় না, যে মহান আল্লাহ পাকের ইচ্ছা হলে হয় না। তাই আজকের এই দিনে আমি কালকে বলেছি, আজকেও বলতেই থাকবো যে আমাকে এমপি নমিনেশন দিয়েছে দল পাবনা 4, শত ষড়যন্ত্রের পরে ইনশাল্লাহ হাজার হাজার ভোটের জিতে আসবো। তারপরেও আমি বলি, শেষটা বলতে তারপরে বলে আমার নির্বাচন করার দরকারও নাই, আমার অর্ধেক বেঁচে থাকারও দরকার নাই। আমার জীবনের সমস্ত হায়ারটুকু নিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করে দেন, উনি জন্য একটা নির্বাচনের মধ্য দিয়ে এই দেশ সেবার একটা সুযোগ পান, জনগণ যেন ওনার সেবা পায়। আমি আমার নিজেকে স্যাক্রিফাইস করতে তাহলে আমি তো 2009 সালে চলে গিয়েছিলাম, মানে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছিলেন ভালো ট্রিটমেন্টের মধ্যে দিয়ে। সারা দেশের মানুষ আমাকে আবার একটা সেবা জাহাঙ্গীর আমার মুরাদ, সে বলছে হাই ভাই আপনি যদি ম্যাডাম জিয়ার জন্য যদি আপনার জীবনটা উৎসাহ করতে পারেন হাইটের জন্য, আমিও আপনার জন্য দিয়ে দিলাম। এই যে তার প্রতি মানুষের যে আবেগ ভরসা, পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে কেউ দেখে নেয়। করোনাকালীন সময় 73 বছর বয়সে কত মানুষ মারা গেছে পৃথিবীতে, আমরা কোটি কোটি মানুষ দোয়া করেছেন আল্লাহর কাছে একটা দোয়া, আল্লাহ যদি ম্যাডাম খালেদা সুস্থ না করে দেন, আমরা কোটি কোটি মানুষকে ইমানহারা হয়ে যাব। আপনার কাছে আর কোনো দিন কিছু চাইবো না, হে আল্লাহ আমাকে সুস্থ করেন, এটা দেন সেটা দেন। আল্লাহ পাক আমাদের কথা শুনেছেন। আজকের দিনেও আল্লাহর কাছে আমি এটুকু প্রার্থনা করি, আমাদের লক্ষ লক্ষ মানুষের দোয়ার বরকতে আপনি সমস্ত মেডিসিন ডাক্তার ফেল করেন, কিছুই নাই, আপনার মহান কুদরতি ক্ষমতা দিয়ে বেগম খালেদাকে দেশটা সেবা করার সুযোগ দেন, তাহলে দেশটা অন্ধকার নিয়োজিত হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। জনাব অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, আপনার কাছে একটু আসতে চাই। হাবিব ভাই যেটা বলছিলেন যে জামাতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকেরই ইসলামের সঙ্গে সম্পৃক্ততা নেই, আপনি কি বলবেন? না, আমি একেবারে খুব ক্রস পয়েন্টে আমি যাব না হাবিব ভাইয়ের সঙ্গে। আমার ব্যক্তিগতভাবে একটা শ্রদ্ধা আছে, বিশেষ করে আমি হাবিব ভাইকে, আমি ওই সময়টাতে আমরা মনে হয় বয়সের সমবয়সী হব, আমি তখন চাকরিতে ঢুকেছি, ওনারা আন্দোলনের ভ্যানগার্ড ছিলেন এবং 90-এর অভ্যুত্থানের, হ্যাঁ না আমিও পরে বলবো আপনাকে, মানে পাবনাটা আমার সেকেন্ড হোম। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি ওনার সাথে ক্রস পয়েন্টে দাঁড়াবো না, তবে আমি তাত্ত্বিক কয়েকটা বিষয় বলবো। যেমন উনি জামাতের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মাউদুদী সন্তানদের ব্যাপারে বলেছেন। হাবিব ভাইকে আমি বলবো যে ইসলামের ইতিহাসে কিন্তু সব নবীদের সন্তানরা কিন্তু তার অনুসারী ছিলেন না, মানে আমরা যদি খুব অরিজিনে চলে যাই, সুতরাং ওটা আল্লাহর পক্ষ থেকে
হ্যাঁ, নবীরা আল্লাহর পক্ষ থেকে। আবুল আল মন্দির তো আল্লাহর পক্ষ থেকে না, সেটা নয়। আমি বলছি আপনি অরিজিনে যেহেতু প্রশ্নটা তুলেছেন যে জামাত ইসলাম আর ইসলাম আপনি বলছেন যে এক না। আমি আপনার রেফারেন্স কি আমি বলছি, ইসলামের রেফারেন্স ধরেই যদি আপনি ক্রিটিসিজম করেন তাহলে আপনার এই ক্রিটিসিজমটা ভ্যালিড হবে না। মানে আপনার সন্তান যে আপনারই অনুসারী হবে এটার গ্যারান্টি নাই, কারোরটাই হবে না, হবে না, সবাই সবার ঠিক না এটা। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, কোনো ব্যতিক্রম থাকে। সুতরাং এটা রেফারেন্স নয়, আমি এটা বলছি যে আপনার এইটা ভ্যালিড নয়। আচ্ছা, দ্বিতীয়ত আমি একটু হাবিব ভাইয়ের আর একটা দ্বিতীয় বিষয়ে মনোযোগ আকর্ষণ করব, কারণ আজকে কিন্তু আমাদের মনোজগৎটা মানে বেগম খালেদা জিয়ার মানে দিকে আমরা কিন্তু আমাদের মনোজগৎটা ওদিকে আছে। আমি যেটা প্রথমে বলেছি, খালেদা জিয়ার রাজনীতির সৌন্দর্যটা কি, আমি তো রাজনীতি করি না কিন্তু আমি অবজার্ভ করি সব রাজনৈতিক দলের, ওনার সৌন্দর্য, ওনার বিরুদ্ধে কি পরিমাণ কুৎসা হয়েছে পার্লামেন্টে বসে ওনার সামনে। এমনকি উনি মাঝে মাঝে কিন্তু বলতেন যে, এবং উনি কিন্তু ওনার প্রতিপক্ষকে বলতেন যে তোমরা এগুলো ব্যাপারে ইয়ে করো না। একটু যোগ করতে চাই যে মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান তিনি বলেছেন যে স্বাধীনতার পরবর্তী সময় যদি আমরা জানতাম যে এই দেশটা ইসলামপন্থী হিসেবে গড়ে উঠবে তাহলে কখনোই স্বাধীনতার বিরোধিতা করতাম না, মানে এমন একটি বক্তব্য তিনি দিয়েছেন। আচ্ছা, আমি আপনার এটাতে এসে আমি শেষ করে দিয়ে আসি। যে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে হাবিব ভাইয়ের যে বক্তব্য বা বিএনপিরও সকল দলেরই, এবং 5ই আগস্ট পরবর্তীতে বিএনপি জামাতের রাজনীতির যে রসায়নটা, আর মানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তী বাংলাদেশের যে রাজনীতিটা, বিএনপি শত চেষ্টা করেও মানে আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগের চোখে জামাত বা অন্যান্য রাজনৈতিক দলকে দেখা বা ইসলামপন্থীদেরকে দেখা, বিএনপি কিন্তু ওই চোখে বাংলাদেশের অন্যান্য রাজনীতি দলকে দেখে না। এটা হচ্ছে অরিজিন অফ বিএনপির পলিটিক্স। আমি যদি বলি যে বিএনপির পলিটিক্সের অরিজিনটাই হলো এটা, বাংলাদেশকে তারা কিন্তু বাংলাদেশ হিসেবে দেখে, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে মানে দেখে না, বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং বাংলাদেশটাকেই তারা কিন্তু ঐক্যবদ্ধ করেছে। আমি সে জায়গাতে এসে আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আমাদের ইতিহাসের কতকগুলো বিপর্যয় আছে। আপনি যদি খুব মোটা দাগে 47 এবং 71 স্বাধীনতা এবং আমি বলবো 2024, মাঝখানে আরও বড় বড় ঘটনা আছে, আমাদের রাষ্ট্রের ব্যর্থতা, এগুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। আমরা 47 বলা হয় যে 71 ছাড়া কি 24 আসছে না, একটা জাতির ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা যদি বলা হয় আমরা 71-কেই ধরবো, কিন্তু 71 কি 47 ছাড়া হয়েছে? এই ভূখণ্ডের স্বাধীনতা আমরা কবে অর্জন করে, যে ভূখণ্ড নিয়ে রাজনীতি করছি? অথচ আমরা তো কোনো স্ট্যাটিস্টিক এবং আমাদের বস্তুনিষ্ঠ, যেটা সাংবাদিকতার মূল জিনিস, এই বস্তুনিষ্ঠ পর্যালোচনাটা নাই। আপনি বলেন, যেটা ব্যারিস্টার আরমানের কথা বললেন, যে আমি বলবো জামাতের রাজনীতির এটাই হচ্ছে একটা সীমাবদ্ধতা, যেটা তারা স্বীকার করেছেন। সেটা হচ্ছে তারা 71-কে রিড করতে পারেননি, এদেশের মানুষের শক্তি সম্পর্কে রিড করতে পারেননি ওই সময়। তারা তো লিখিতভাবে বলেছেন যে 71-এ তারা কিন্তু এই স্বাধীনতা যে জিনিসটা, এটা তাদের রাজনৈতিক ভুল ছিল। সুতরাং অবশ্যই এটা একটা ঐতিহাসিক ভুল, অবশ্যই ঐতিহাসিক ভুল। এবং এদেশের মানুষ যুগে যুগে প্রমাণ করেছে, এদেশের মানুষ কিন্তু সকল বাধা অতিক্রম করার ক্ষমতা এদেশের মানুষের, একটা দ্রোহের ক্ষমতা আছে। সেটা পাকিস্তানিদেরকে মানে ব্রিটিশ পরবর্তীতে ভারত ভাগ হবে কিনা, পশ্চিমবঙ্গের মহারথীদের হাতে বললো ভারত কত ভাগে ভাগ হবে এটা আমরা চিন্তা করি না, কিন্তু বাংলাকে ভাগ করতে হবে। এই যে বাংলাদেশের মানুষ এটা করতে বাধ্য করেছে। তো সুতরাং আমি বলবো যে হ্যাঁ, আমি নিজেও মনে করি, কারণ আমি যে প্রজন্মের, আমি শিশু প্রজন্ম, আমি যখন স্বাধীনতা যুদ্ধ হয় এবং আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি বলবো যে ওই সময়ের জামাতের দুটো বিষয়কে আমরা একাকার করে ফেলি। যেটা পান্না ভাই একটা জায়গায় বললেন যে যুদ্ধাপরাধীর সাথে আর ফ্যাসিবাদের সাথে উনি বলছেন আদালত দ্বারা, আমরা যদি আদালতের প্রতি বলি, আদালত একটা ইনস্টিটিউশন দ্বারা প্রমাণিত হয়েছে যে জাজমেন্টগুলো হয়েছে, এই যুদ্ধাপরাধের বিচারটা সর্বশেষ যে বিচার, এটা দ্বারা প্রমাণ হয়েছে এই জাজমেন্টটা ছিল নীতিভ্রষ্ট এবং এটা রাজনৈতিক প্রভাব এবং শক্তি প্রয়োগ করে হয়েছে। এই যে যুদ্ধাপরাধের যে বিচারটা হয়েছে, এই যে কাদের মোল্লার রায়টা আপনি দেখেন, কাদের মোল্লার রায় সম্পর্কে পুরা যুদ্ধাপরাধীর বিচার সম্পর্কে মূল্যায়ন আছে। সুতরাং মানে আমি টেকনিক্যাল ডিসকাশন করছি না, আমি বলছি যে যুদ্ধাপরাধের বিচারকে আর এখন মানবতা বিরোধী আচারকে এক জায়গায় দেখা যাবে না। ফ্যাসিবাদ
এবং হলো আপনার 71-এর সম্পর্কে জামাতের বয়ান দুটো। না, একটা হচ্ছে জামাত কিন্তু একসাথে দেখা যাবে না। আমি জামাতের বয়ানটা বলছি। জামাত কিন্তু শেখ হাসিনা যেটা করেছেন ক্ষমতায় থাকার জন্য করেছেন, আর 71-এ যেটা হয়েছে দেশের সার্বভৌমত্ব মুছে ফেলার জন্য, কোনটা বেশি অপরাধ? না, আমি জামাতের দুটো বক্তব্য তাদের 71 সম্পর্কে আছে। একটা হচ্ছে তাদের ওই সময়ের যে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল সেটা ভুল ছিল, নাম্বার 1। জামাতের সকল নেতা বলেছে যে তারা যুদ্ধাপরাধের সাথে যুক্ত নয়। আমরা দুটোকে কিন্তু একাকার করে যদি বিবেচনা করি তাহলে আমি বলবো এটা যৌক্তিকভাবে এটা ঠিক হবে না। মানে এই দুটাকে আলাদাভাবেই দেখতে হবে। রাজনৈতিক একটা দল হিসেবে আমি আর একটা তথ্য দিই, যে ৭০-এর নির্বাচনের আলোকে যে পার্লামেন্ট যে নির্বাচিত হয়েছিলেন তার মধ্যে কি সব সদস্যরা কি স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন? বঙ্গবন্ধু কেন দালাল আইনের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করে? কারণ তার সদস্যরা তো এর মধ্যে ছিলেন, তার স্বয়ং তার সদস্যরা এর মধ্যে যুক্ত ছিলেন। সবাই কিন্তু স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি। আবার দেখেন আওয়ামী লীগের সর্বশেষ আমি বলি পান্না ভাই, সর্বশেষ এই সরকারের, এই গত সরকার আওয়ামী লীগ সরকারের আমলে একটা রাজাকারের তালিকা হলো না? এই রাজাকারের তালিকায় সবচেয়ে বেশি রাজাকারের কার তালিকা সে অংশ নিল? আওয়ামী লীগ। ভুল তালিকা, ঠিক আছে, কিন্তু একটা সরকার যখন একটা রাজনৈতিক দল যখন করছে তার মানে আপনি কিন্তু ওই জায়গাটা আমাদের চোখে দেখা রাজনৈতিক দলগুলোর মধ্যে দুটা জিনিসকে আমি আলাদা করতে বলছি। আপনি বস্তুনিষ্ঠভাবে, নিরপেক্ষভাবে, গ্রহণযোগ্যভাবে আপনি বিচারিক আদালত তৈরি করে বিচার করেন যে কোনো অপরাধের, এটা তো আমাদের হবে না। 50 বছর না, 100 বছর পরে আপনি করতে পারবেন। 71-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আপনার গণহত্যার সাথে যারা জড়িত, কিন্তু সেটা হতে হবে বস্তুনিষ্ঠভাবে, তথ্য ভিত্তিক, এবং সেটা হবে গ্রহণযোগ্য বিচারিক। কারা করলো গণহত্যাটা? কারা করলো? সহযোগিতা কারা করলো? গণহত্যা দেখেন এই জায়গায় প্রথমত আমি বলি আপনার পান্না ভাই, আমি আপনাকে বলি, আমরা কি এই যুদ্ধের পরে আমরা কি একটা খুব ভ্যালিড, আমরা কি গণহত্যাকারীদের কি কোনো রাষ্ট্র আমরা করতে পেরেছি? মুক্তিযুদ্ধের একটা গ্রহণযোগ্য তালিকা করতে পেরেছি? রাজাকারের একটা গ্রহণযোগ্য তালিকা করতে পেরেছি? এই ব্যর্থগুলো নিয়ে তো আমরা আলোচনা করছি না, আমরা রাজনৈতিকভাবে আলোচনা করছি, একজন আরেকজনকে দোষারোপ করছি। মূল যে জায়গাটি গণহত্যা যে সংঘটিত হয়েছে দেশের মানুষের দ্বারা, কিছু অমানুষ দ্বারা, তারা কারা সেগুলো আইডেন্টিফাই করা দরকার আছে কিনা? এখন এইটা যখনই বলবেন, যখনই আপনি একটা দলের দিকে ইঙ্গিত করবেন, তখনই তো এটা বিতর্কের জন্য। কিন্তু আপনি নিরপেক্ষভাবে ওই দলটা দাবি করুক যে আমরাও চাই, আপনার ওই দলটা 71 থেকে 2024 এই যে আপনার 54 বছরের রাজনীতি কারা করেছেন বলেন? তাদেরকে এটা দায়িত্ব ছিল না, এই প্রশ্নটা তাদেরকে করা হোক। আমি তো বলছি না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেনি, অবশ্যই তাদেরও সীমাবদ্ধতা, তারা বলে যে সীমাবদ্ধতা ছিল। তারা তো ইচ্ছা করলে তো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার 96তেও করতে পারতো, করেন, ঝুলিয়ে রেখেছে। তারা একটা টোকেন বিচার করেছে, এবং আমি তো এইটুকু মনে করি যুদ্ধাপরাধীর যে বিচারটি ট্রাইব্যুনালে হয়েছে এটা অবশ্যই দরকার ছিল, কিন্তু যথেষ্ট স্বচ্ছতার সংজ্ঞা হয়নি, এটা আমি নিজেও বিশ্বাস করি। যথেষ্ট স্বচ্ছতার সংখ্যা হয়নি, তবে যেটা হয়েছে হওয়ার প্রয়োজন ছিল ওই অস্বচ্ছতাটুকু না রেখে। এটা আর কি। যাক, আপনি শেষ করুন। আমি জাস্ট 30 সেকেন্ড, 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দেই সম্মানিত সঞ্চালকের। সেটা হচ্ছে যে আজকের যুগটা কিন্তু তথ্য প্রযুক্তির যুগ, আজকের যুগটা ফ্যাক্টের যুগ। এখন অনুমান নির্ভর, ব্লেম গেম, পারসেপশন বেসিস, 54 বছরে কেন আমরা ফ্যাক্ট বেসিসে কথা বলতে পারবো না? এটা আমাদের প্রফেশনাল দায়। আমরা কিন্তু সব কিছু রাজনীতিবিদদের ব্যর্থতার জন্য দায়ী করি, কিন্তু রাজনীতিবিদদের পিছনে থাকে বুদ্ধিভিত্তিক অসততা, পেশাজীবীদের অসততা। আমরা কেন করতে পারিনি? এই কাজটা ছিল রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলোর কাজ, এই কাজগুলো সেটা আমরা করতে পারিনি। আমি এখনও বলছি, আমি দলীয় বিতর্কের দিকে যাব না, আমি বলছি যুদ্ধ অপরাধের দায় তামাদি হবে না, কিন্তু তার জন্য যেটা পান্না ভাই বলেছেন বা হাবিব ভাই আমি মনে করি একমত হবেন, সেটা হচ্ছে এটার জন্য একটা গ্রহণযোগ্য ইনস্টিটিউশনাল, যেটা নিরপেক্ষ হবে, তারা এই কাজগুলো করবেন এবং করার মাধ্যমে দল মত অপরাধীর বিচার করতে হবে। ধন্যবাদ আপনাকে। এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। আমি আপনার কাছে একটু আসতে চাই, ভাই যেটা বলছিলেন আমি তার বক্তব্যের কিছু জানতে চাই আপনার কাছে। আর আপনি যেটা বলছেন যে যুদ্ধাপরাধীদের বিচার স্বচ্ছভাবে অতীতে করা হয়নি, ভবিষ্যতে কি সব ক্ষেত্রে স্বচ্ছতা, কোনো ক্ষেত্রে বিতর্ক দেখা দিয়েছে, ভবিষ্যতে শেখ হাসিনার বিচার নিয়েও কি এই ধরনের বিতর্ক উঠতে পারে কিনা? শেখ হাসিনার বিচার তো এটা তো আমাদের যে মুক্তিযোদ্ধা
আমি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কোনো বিশেষণ লাগাতে চাই না। মুক্তিযোদ্ধাই, আমি বীরও বলতে চাই না। মুক্তিযোদ্ধা মানেই তো বীর, এখানে অনেকে বলে বীর মুক্তিযোদ্ধা, মানে আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। মুক্তিযোদ্ধা শব্দটার মধ্যেই যে গভীরতা, যে ব্যাপ্তি, এটার সাথে অন্য কোনো বিশেষণ ইউজ করা যায় না। এই জন্য আমি বলছি যে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি বলছেন এই ট্রাইব্যুনালকে তিনি শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে মানেই না, এবং সেটা নিয়ে দেখুন কি একটা রাজনীতি শুরু হলো। তিনি তো বলছেন না এই ট্রাইব্যুনাল আমি মানি না, তিনি বলছেন যে শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে আমি এই ট্রাইব্যুনাল মানি না। তখন এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য, এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল ৭১ যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এবং এই ট্রাইব্যুনালের নাম কি? এই ট্রাইব্যুনালের নাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল। শেখ হাসিনা বিচার যে এই ট্রাইব্যুনাল হচ্ছে, আমিও অ্যাডভোকেট ফজলুর রহমানের সঙ্গে জড়িত, শেখ হাসিনা বিচার হতেই পারে, কেউ বিরোধিতা করবে না, যদি তিনি অভিযুক্ত হয়ে থাকেন অবশ্যই হবে। কিন্তু এই ট্রাইব্যুনালে কেন? বাংলাদেশে ২৪শে আগস্ট যে আন্দোলন, জুলাই আগস্ট আন্দোলন, সেটা কি আন্তর্জাতিক কোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত? ধরে নিলাম যে এই ১৪০০ মানুষ যা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জাতিসংঘ বলেছে এটি সব শেখ হাসিনা মেরেছেন, তর্কের খাতিরে ধরে নিলাম, তাও কি এটি আন্তর্জাতিক অপরাধ? আন্তর্জাতিক অপরাধ আর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে বাংলাদেশের, সেটা আন্তর্জাতিক একটা যুদ্ধের পর্যায়ে পড়ে। সেইখানে যে অপরাধগুলো তো হয়েছে সেগুলো আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। আপনি দেখুন যে কী সূক্ষ্মভাবে একজন মুক্তিযোদ্ধাকে কত বড় নাজেহাল করা হচ্ছে, ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অবমাননার অভিযোগ নিয়ে আসালো। আজিজ ভাই যে বলছেন যে ফ্যাসিবাদের বিচার হবে, ফ্যাসিবাদী রাজনীতি শেষ হয়ে গেছে, আরে মূল জায়গাটা আসুন না, কই একবারের জন্য তো উচ্চারণ করতে দেখি না যে আগে আমাদের সে করে যেতে হবে, আমাদের যুদ্ধ, আমাদের মা বোনের উপরে যে নির্যাতন হয়েছে, যে যুদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেটির আগে নিষ্পত্তি দরকার। এখন এমন একটা রাজনীতি শুরু হয়েছে যে ফ্যাসিবাদী সব কিছুর গোড়া। আরে ফ্যাসিবাদ যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে ১৫ মাসে যা হয়েছে ফ্যাসিবাদকে ফেল করে দিয়েছে। আওয়ামী লীগ তো যদি ফ্যাসিবাদ হয়ে থাকে ১৫.৫ বছর সময় লেগেছে, ১৫.৫ বছর। আর এদের ১৫ মাস না, ১ মাসের মধ্যেই ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে। আওয়ামী লীগ যা করেছে, যেসব অভিযোগ ছিল সবই তো এই সময় হয়েছে। মব ক্রিয়েট করা হয়েছে, মানুষকে গণপিটুনি দিয়ে মারা হচ্ছে, আপনার চাঁদাবাজি চলেছে, দখলবাজি চলছে, কি না হয়নি? ১৫.৫ বছর যা হয়েছে, আপনি আমাকে দেখান এই এই ১৫ মাসে কি হয়েছে? আপনি বিচার ব্যবস্থার কথা বলবেন, বিচার ব্যবস্থা কী চলছে আমরা জানি না, আদালতের মধ্যে কারাগারের মধ্যে কী চলছে আমরা জানি না। তা আমি কিভাবে এটিকে ফ্যাসিবাদের চেয়ে উৎকর্ষ একটা সময় হিসেবে ধরে নেব? আমি কিভাবে ফ্যাসিবাদের সঙ্গে যুদ্ধাপরাধীদেরকে মিলাবো? এবং যে কথাটি বারবার আপনি জানার চেষ্টা করছেন যে জামাতে আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি আর একটা ৫ আগস্টের হুঁশিয়ারি দিয়েছেন। আজিজ ভাই বলেছেন যে উনি ওনার জায়গা থেকে বলেছেন যে আমি কোনো জনসভা বক্তব্যকে খণ্ডাতে চাই না। আমি মনে করি এটি জামাতের জন্য খুব স্বাভাবিক একটা বিষয়। এর আগে বলেছে না যে গণভোট একই দিনে হলে, জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট একই দিনে হলে নির্বাচনে জেনোসাইড হবে। ওনারা জেনোসাইড নিয়ে চর্চা করবেন, মাথার মধ্যে ঢুকে আছে সঙ্গত কারণে, তাই না? ৭১ কী হয়েছিল তো আমরা জানি। ওনারা ৫ আগস্ট নিয়ে আর একটা ৫ আগস্ট ঘটাবেন। কেন অন্য কিছু উচ্চারণ করতে পারেন না? চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, এগুলো তো চর্চিত একটা অবস্থা থেকে এই শব্দগুলো বেরিয়ে আসে। শাহজাহান চৌধুরী কি বললেন? কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, জামাতের চট্টগ্রামের নেতা, তিনি কি বললেন? সূর্য তার জন্য দাঁড়িয়ে থাকবে। হাবিব ভাই যে এক্সাম্পলগুলো দিলেন, ইসলাম সময় বাংলাদেশে কোনো দল রিয়েল ইসলাম ফলো করে কিনা আমি কনফিউজড। এবং শাহজাহান চৌধুরী যে কথাগুলো বললেন যে সূর্য তার জন্য দাঁড়িয়ে থাকবে, পুলিশ তার কথায়, জামাতের কথা উঠা বসা করবে, জামাতের প্রার্থীদেরকে প্রোটোকল দেবে, প্রাইমারি স্কুল টিচার বা স্কুল টিচাররা যারা থাকবে নির্বাচনের দায়িত্ব, তাদেরকে জামাতের কথা শুনতে হবে, এই কথাগুলোকে আপনি মনে করছেন এমনি এমনি এসেছে? এবং ডাক্তার শফিকুর রহমানকে আমি নিজে মনে করি প্রচণ্ড পড়াশোনা জানা একজন মানুষ। তিনি, তার আদর্শ যাই হোক না কেন, তার যথেষ্ট পড়াশোনা, তিনি যে কোনো কথাও হুটহাট করে বলবেন এটা মনে করার কোনো কারণ নেই। এর আগে আপনার এখানে বলেছি তিনি যথেষ্ট পড়াশোনা জানার মানুষ, এবং তিনি যখন বলেন কথাগুলো আমাদেরকে ওই কথা গুরুত্ব দেওয়ার অবশ্যই কারণ আছে। এখন আরেকটা ৫ আগস্ট কী ঘটাতে চাচ্ছেন? কাদের বিরুদ্ধে ঘটাতে চান? কী জন্য ঘটাতে চান? এবং সব কিছু মিলিয়ে আমি আজিজ ভাই প্রসঙ্গে আসতে চাই যে আওয়ামী লীগ যুদ্ধাপরাধের
মানে রাজাকারের তালিকা তৈরি করতে পারেনি, মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করতে পারেনি। মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে সব সরকারি ব্যবসা করেছে, বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের সময় এমন অনেককে পাওয়া গেছে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তাদের নামও ঢুকেছে। ইটস ট্রু, সত্য কথা, অস্বীকার করছি না। কিন্তু এইগুলোর অজুহাত দিয়ে আমি যুদ্ধাপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করব, জামাত কখনো তুলেছে। এখন যারা তরুণ নেতৃত্ব তারা কখনো যুদ্ধাপরাধের বিচার চেয়েছে, গণহত্যার বিচার চেয়েছে, চায়নি। তারা শুধু ফ্যাসিবাদের বিচার চায়, মানে সব শেষ। এবং আরেকটা কথা দিয়ে আমি শেষ করব, সেটি হচ্ছে এখানে বলা হলো যে 47 আমরা অস্বীকার করতে পারি না। আমি অস্বীকার করি। 47 না হলে 71 আসতো না, এইসব কথা বলে লাভ নাই। আমার বাপের বাপ না আসলে তো আমার বাপ আসতো না, আমার বাপ না আসলে মা না এলে আমি আসতাম না, এগুলো সত্য কথা। কিন্তু আমার দাদা যদি প্রচণ্ড কুৎসিত খারাপ একজন মানুষ হয়ে থাকেন, আমি সেই দাদাকে অস্বীকার করি। আমি 47কে অস্বীকার করি। ধর্মের ভিত্তিতে 47-এর সৃষ্টি হয়েছিল, ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি চলবে না, ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি চলতে পারে না। সো আমি সেই 47কে স্বীকার করি না। 47 স্বীকার না করলে 71 স্বীকার করা যাবে। এইসব কথা কোত্থেকে আসছে, কেন এই কথাগুলো আসবে? আমি মাঝখানে 47 মানে 71 অস্বীকার করবো, আমি 24 এবং 47 টেনে বের করে নিয়ে আসবো, এটা তো হতে পারে না ভাই। এই রাজনীতি বেশি দিন চলে না। পান্না ভাই, একটু আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই। আপনি যে কথার মাঝে বলছিলেন যে কারাগারে কি হচ্ছে আমরা সেটা জানি না, জি জানি না তা না, মানে আপনি প্রশ্ন করে বলেছেন যে আমরা কি সেটা জানি না। একটু জানতে চাই, আজকে বিভিন্ন গণমাধ্যম সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে 15 মাসে 112 জন বন্দীর মৃত্যু হয়েছে কারা হেফাজতে। মানে এই কারা হেফাজতে দিন দিন মৃত্যুর ঘটনা বাড়ছে কেন? এটার জন্য আসলে দায় কারা, কি কারণে কারা হেফাজতে যে কারণেই মৃত্যুর ঘটনা ঘটুক না কেন, এটা ওপেন সিক্রেট। কারা কর্তৃপক্ষ এগুলো চালিয়ে দেবে। হার্ট অ্যাটাকে মারা গেছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন, বা শারীরিক অসুস্থ, হ্যাঁ এভাবে যে মানুষ মারা যাচ্ছে না তা না, এভাবে মারা যেতে পারে। কিন্তু দেখুন, আমার নিজে দেখে আসা, আমি যেগুলো শুনেছি, আমি তো দীর্ঘদিন ছিলাম তো এর মাঝে কারাগারে, ভয়ঙ্কর একজন অপরাধী হিসেবে কারাগারে ছিলাম। আমি যখন কেরানীগঞ্জে গেলাম তখন শুনলাম যে কেরানীগঞ্জে একজন উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আত্মহত্যা করেছেন। কখনো আপনি শুনবেন যে কারাগারে আত্মহত্যা করে অমুক মারা গেছে, এটা পাবলিশড হয়েছে পত্রিকায়? আমি কিন্তু দেখিনি, আমি শুনেছি। আমি কারাগারে থাকা অবস্থায় ওখানে তার যারা রুমমেট ছিল, যে ব্যক্তি মারা গেছে আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে, তারা বলেছেন কেন আত্মহত্যা করেছেন, তাদের ভাষ্য হচ্ছে, আমি কিন্তু আবার বলছি এটা আমার বক্তব্য, আমি দেখিনি, কিন্তু আমার কাছে তাদের মিথ্যে কথা বলে লাভ নেই। তাদের বক্তব্য হচ্ছে যে জামিন হচ্ছে না। আওয়ামী লীগের সময় লাখ লাখ নেতাকর্মী, বিএনপি নেতাকর্মীদেরকে কারাগারে নেওয়া হয়েছে। এই যে হাবিব ভাই কারাগারে গেছেন, হাবিব নবী খান সোহেলের বিরুদ্ধে 350 মামলা, মোয়াজ্জেম হোসেনের আলালের বিরুদ্ধে 450 মামলা ছিল, তারা ফেস করেছেন। কিন্তু হাবিব ভাই তো এটুকু স্বীকার করবেন, জামিনটা পেয়েছেন। তো এগুলো মানবতা, মানে আমি বলবো কি মানবাধিকার লঙ্ঘন হয়েছে, বিএনপিটা যা হয়েছে অবশ্যই, কিন্তু জামিনটা তো মিলেছে। হয়তো আবার আটক হয়েছে, কিন্তু কারাগারে এখন যেটি হচ্ছে, জামিন হচ্ছে না, মানে বেরোতে পারছে না। জামিন হয়তো কোনো কোনো মামলা হচ্ছে, একটা মামলা জামিন হওয়ার পরে বেলবন্ড জেল গেটে পৌঁছেছে, আবার একটা মামলা আসছে, ওখান থেকে আবার আটক। এই যে 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা খরচ হচ্ছে একটা মামলা মানুষের জামিন হতে, আবার 2 লাখ 5 লাখ খরচ হচ্ছে। এখন অনেকে জামিন নিতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, আর দরকার নেই, দেখি কি হয়, কতদিন থাকা যায়। এই যে কেরানীগঞ্জ যে ইউপি চেয়ারম্যান একজন, তিনি হতাশায় ক্ষোভে রাগে ঘেন্নায় তিনি আত্মহত্যা করেছেন, আমি এটা শুনেছি। এখন এই ধরনের কিছু ঘটছে কিনা আমি জানি না সব কিছুতে, তবে কারাগারে এখন প্রচণ্ডভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। শিশুদেরকে ধরে দাগিয়ে আসামি সন্ত্রাসীদের রাখা হচ্ছে, সন্ত্রাস বিরুদ্ধে আইনে মামলা দেওয়া হচ্ছে। এই প্রশ্নগুলো আনসার দেবে কি? আমি একজন আইনজীবীর সাথে কথা বলছিলাম যে একটা রিড করুন, বলছি ভাই একটা পত্রিকার রেফারেন্স হলে তো পাওয়া যায়, পত্রিকা তো আসছে না। কত বড় মানে বাক স্বাধীনতা আমাদের চলছে, সংবাদপত্র স্বাধীনতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সময়ের শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে হাবিব ভাই আপনার কাছে ছোট করে একটু জানতে চাইবো, জামায়াতের আমির যে 5 আগস্টের হুঁশিয়ারি দিয়েছেন, যদি 5 আগস্ট হয় সেটি কাদের বিরুদ্ধে হবে? জামায়াতের আমিরের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকার উচিত তাকে অ্যারেস্ট করা, সরাসরি সরকার বিরুদ্ধে হুঙ্কার। কিন্তু 5 আগস্ট যদি আরেকটা ঘটনা, এই সরকার থাকবে না। আমাদের আটক করা হয়েছিল, যেটা আমাদের আসলে পান্নাদেরকে আসলে, এটা তো অন্যায়, বিরাট অন্যায়। তো মানে একবার এইভাবে যদি বলে যে আর একটা 5 এর ঘটনা, এই সরকারের বিরুদ্ধে অ্যারেস্ট করা উচিত। দ্বিতীয়ত কথা হচ্ছে জামাতের কথা আমি বললাম, সরকারের বিরুদ্ধে উনি বলেছেন যারা চোরাগলিতে হাঁটবেন, তাহলে 5 আগস্ট কেন আর চোরাগলি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।
এবার আমার কথা হচ্ছে আমি জামাতের বিরুদ্ধে কেন বলেছি, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলে আসতে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিলাম বারে বারে। দেখেন 47-এর স্বাধীনতা বলতেছিল ওই হিসাবে আমার ইসলামিক মানে মুসলমান হিসাবে যদি আমার ভাগাভাগি না হতো, তার পাকিস্তান আর বাংলাদেশ পূর্বাস্তান 1100 কিলোমিটার দূরে সরাসরি আকাশপথ, তারপর আমরা এক রাষ্ট্র হলাম কী করে? ধর্মভিত্তিক যখন হয়েছিল তখন তো পুরোটা একই থাকতো, তো সেটা আলাদা। তারপরে তখন কিন্তু জামাত বিরোধিতা করছে, পাকিস্তান স্বাধীনতা চায়নি। 71 সালে ভারতের বিরোধিতা করেছে। এই সালের বিরুদ্ধে আমার 9 বছর একটা লোক মারা যায়নি, একটা লোক আহত হয়নি। অর্থাৎ আমি ট্রাকের তলে পিষ্ট হয়েছি, মারকে গিয়ে মাসের পর মাস হাসপাতালে থেকেছে। এই যে 15.5 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, এই যুদ্ধ অপরাধের দায়ে যাদের বিচার হয়েছে, এছাড়া এই গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, এটা সেটা নিয়ে একটা মিছিলে একটা লোক মারা গেছে। আমাদের কত কত লোক নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সরাসরি গুলি করে মেরেছে। আমরা এই যে সমাবেশগুলো করলাম, বিভাগের সমাবেশ, আকাশপথ বন্ধ করে দিয়েছে, পানিপথ বন্ধ করেছে, রাস্তা বন্ধ করে দিয়েছে, রেলপথ বন্ধ করে দিয়েছে, তার লক্ষ লক্ষ মানুষকে আমাদের চুলার পানি ঢেলে দিয়েছে। আমরা কিন্তু জাগ্রত করেছে মানুষকে, কিন্তু এগুলি জামাত করেছে। এগুলি তারা এখন দেশের মালিক সাজতেছে, মালিক তারা না। এখন কি তারা বলে যে আমরা 47 আমরা 71 ভুল করেছি? এখন কি তারা সবার স্মৃতির সাথে যায়? তারা সবার স্মৃতির সাথে যায় না। এবং এই বাংলাদেশ 71 স্বাধীনতা আসছে, 47 পর 52 সালে যদি ভাষা আন্দোলন সফল না হতো তাহলে 71 আসলে 62 এর শিক্ষা কমিশন বিরুদ্ধে হামিদুর রহমান শিক্ষা কমিশন সফল আন্দোলন হয় না। ওইটা হলো 6 দফা 66, 69, 91, 70, 71 নির্বাচন। আপনার কোনোটার সাথে তাদের কোনো সম্পর্ক আছে? কোন সম্পর্ক আছে আজকে এই দেশের সাথে? কোন সম্পর্ক বলেন তো? একটা কথা আপনি বলেন, জামাতের এতগুলি প্রতিষ্ঠান আছে, আপনার ইসলামী ব্যাংক বলেন, ইবনে সিনা বলেন, হাসপাতাল বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, স্কুল বলেন, এমনকি একটা উদাহরণ দেন তাদের যে আপনার এই যে কোচিং সেন্টারগুলি আছে, একটা সেখানে শিবিরের বাইরে একটা ছেলে আছে কিনা? একটা ছেলে কোচিং সেন্টারে শিক্ষকতা করে কিনা? কোথাও তাদের নাই। তাদের লোক সব জায়গায় আছে, ওই ব্যাংক এশিয়াতে আছে, সিডি ব্যাংকে আছে, সব জায়গায় আছে। আমার কথা হলো যে আমার ভাই মান্নার কাছে আমি একটু দ্বিমত করবো এটা, যে হ্যাঁ আমাদেরও বহু মানুষকে জেল কেটে আটকানো হতো 2 লাখ 3 লাখ টাকা নিয়ে। আমি নিজে, আমি তো মানুষের কাছে, আমি তো বলি তো আমি খবর পড়ি না, খবর তো আমি বানাই, অনেকগুলি খবর আমার বানানো আছে। আমি যখন কাশিমপুর কারাগার থেকে যখন আসবো, আমি আমার বেলাল ছিল, বেলাল আহমেদ, আমার আগের দিন রাত্রি বলে দিল আপনার বের হবো, সকালবেলা কাপড় গুছিয়ে রাখছি, আর বের করে দেয় না। সে আমার ছোটো বুধু ওখানে গিয়ে সেই সময় 40,000 টাকা দিয়ে আমি বের হলাম, বেলাল টাকা দিল না, বেলাল বাড়ি দিল না। লক্ষ লক্ষ টাকা নিয়ে আমার নবুল্লাহ, নবী থেকে শুরু করে এই যে নীরবকে কতবার আটকালো, জেল গেট থেকে আটকায়। তো এই আটকানোর ইতিহাসটা তৈরি করে দিয়েছে। থাকলেও তো কোনোটাই সমর্থনযোগ্য নয়, ওরা সমর্থনযোগ্য না। এবার আমি বরঞ্চ আমি ব্যক্তিগত আমার জেলা শান্তি আইন শৃঙ্খলা মিটিংয়ে বলেছি, যদি একজন জামিন পেয়ে যায় তাকে আবার জেল গেট থেকে আটকাবেন না, কারণ আপনি তাহলে মিথ্যা মামলা দিয়ে আটকাবেন। আমি মিথ্যা মামলা প্রথম সাজাপ্রাপ্ত আসামি, বাংলাদেশ, আমি আর দ্বিতীয়জন না, আমি আমার পরে শাহজাহান ভাই, তারপর লিঙ্কনের নাম আসে 15 জনের, আমাদের 4 বছরের জেল নির্বাচন। ধন্যবাদ আপনাকে। আমি চাই না মিথ্যা মামলা দিয়ে আপনি গ্রেফতার করবেন, আবার একটা মিথ্যা মামলা তাকে দিবেন, এটা তো অনৈতিক। গতকালকে রাজশাহীতে এনসিপির জনসভায় থেকে যে সমাবেশ হয়েছিল, সমাবেশ বলতে তাদের নিজেদের মধ্যে একটি প্রেস ব্রিফিং হয়েছিল, সেখানে বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। আবার এর মধ্যে আবার কিন্তু সাংবাদিকদেরকেও বলা হয়েছে যে যদি খবর মানে এই সংবাদ বর্জন না করা হয় তাহলে সাংবাদিকদেরকে তালাবদ্ধ করে রাখবেন। মানে এই বিষয়টাকে আপনি কি? এইগুলি অধ্যতপন আমাদের ছাত্র রাজনীতি করেছে, ছাত্র রাজনীতি চূড়ান্ত না চরম শিখরে ছিলাম, 1 নম্বর ব্যক্তি ছিলাম আন্দোলনের সময় হাবিব। আমরা কোনোদিন এই ধরনের ব্যবহার করি নাই, কোনোদিন, এখনও। এটা আমার দুর্বলতা বলতে পারেন, আমাকে অযোগ্য বলতে পারেন। আমি মুক্তিযুদ্ধে গিয়েছি, বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতা, আজকেও আমি 6 তলা বাসায় ভাড়া থাকি। 2005 সালে উঠে আসবে, আমার অসুস্থ 2বার আমার বই স্ট্রোক করেছে, ধরে নিয়ে উঠি। এখন আমি নাম এই 71 বছর বয়সে। আর যারা এইগুলো করতেছে, থাকতো ম্যাচে, চড়তো বাসে, এখন কত বড় বড় গাড়িতে চলে ঘুরে বেড়ায়, দেখেন আপনারা। কথা বলতে হিসেবে আমি বলতে পারি তো এই কারণে আমি বলতে পারি, এই দেশে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার আগের আন্দোলন 69-80 মিছিলের পিছনে থেকেছে, না বুঝে মিছিল করেছে। 70 এর পক্ষে নির্বাচন করেছে, 71 মুক্তিযুদ্ধ গিয়েছি, সার্টিফিকেট নেইনি। যখন বললো সার্টিফিকেট না, সার্টিফিকেট নেবো না। আমরা ওখানে গিয়েছি কেউ জন ক্যাম্পে ট্রেনিং দিতে পর হায়ার ট্রেনিং পাঠাবে, তখন আমাদের পাঠিয়ে দিল। ওখানে নাম্বার আছে, দেশে আমরা ট্রেনিং দিয়েছি, তারও আমার মুক্তিযুদ্ধ নাম্বার আছে। তারপরে কিন্তু সার্টিফিকেট নিয়ে খায়, ভাতা খায় না। 90 সালের আন্দোলনের পর
হাবিব হাবিবের কাছে কত 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 কিছুই নিয়ে আসছে, হাতটা এরকম রাখছেন, এরকম করে রাখলে তো মুখ খুলে দিত। এই যে এবার আন্দোলন গেল, দেখেন আমাকে ঢাকায় দেখছেন, বলতে পারবে কোনো ব্যবসায়ী বলতে পারবে? কেউ বলতে পারবে যে হাবিব আমাকে ফোন করেছেন, এসেছেন আমার কাছে, এটা বলছে এটা না। এখন আমি বাসে চড়ি, এখনও পায়ে হেঁটে চড়ি, টেম্পুতে চড়ি, রিক্সায় চড়ি, পায়ে হেঁটে চড়ি। 500 টাকা বাঁচলে এলাকার মানুষের কাছে গেলে একজন অসহায় হিসেবে যখন আসে তখন তাকে 500 টাকা আমি দিতে পারি। আমি 10 দিন বাসে, আমার একটা গাড়ি আমার নামে তা না, গাড়িতে 10 দিন চড়ি না, সদরঘাটে হাজিরা দিয়ে যেতাম, না চললে 10 দিনে আমার 4000 টাকা বাঁচে। আমি লিফট ছাড়া বাসায় থাকি, ছেলেরা বাসায়, ওরকম একটা বাসা নিতে গেলে আমার এলাকার লোকদের এসে কাছেই পায়, আমার ভাই পান্না ভাই চেনে, পায়ে হেঁটে আসতে পারে, তার ভাড়া লাগে না। এরকম একটা বাসা আমি নিতে গেলে 10,000 টাকা ভাড়া বেশি লাগবে, এই 10,000 টাকা বাঁচায়, ওখানে 4,000 টাকা বাঁচায়। আজকে কথা হলো যে আমাদের কথা হলো দেশনেত্রী বেগম খালেদা অসুস্থ, আবার সব কথা শেষ কথা, হে মহান আল্লাহ, আপনাদের সর্বশক্তিমান, আবার পৃথিবী সৃষ্টি করেছেন, সমুদ্র পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, আপনি জল উত্তর দিয়ে মানুষকে ধ্বংস করেন, একদম লাভা আপনি নিভিয়ে দেন, আপনি পারবেন রক্ষা করতে। এটা এবার আবেদন, এটা এবার আসছে, এটা আমার মনোজাত, এটা আমার চাওয়া। ধন্যবাদ জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার আবেগ আমরা বুঝতে পারছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সৈয়দ আব্দুল আজিজ, আপনি কিছু বলতে চাচ্ছিলেন কিনা? না, আমি হাবিব ভাইয়ের আবেগের সাথে আমি নিজেও কিন্তু কিছুটা আবেগ আপ্লুত, এবং আমি মনে করি সারা দেশের মানুষই আবেগ আপ্লুত। আমি দুটো বুলেট পয়েন্টে দুটো কথা বলে আমি শেষ করব। হ্যাঁ, আমি একটা আর্জ করব, বিশেষ করে হাবিব ভাই তো রাজনীতিবিদ, পান্না ভাই সাংবাদিকতা পেশার সাথে যুক্ত। আমাদের দেশের আমি সাময়িক বা সামনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু গভীরে সমস্যাগুলো, রাষ্ট্রের গভীরে যে সমস্যাগুলো, আপনারা জানেন এডওয়ার্ড সাইড বিখ্যাত যিনি, তার একটা বই আছে রেসপন্সিবিলিটি অফ ইন্টেলেকচুয়ালস। তো বুদ্ধিভিত্তিক দায় দায়িত্বের জায়গায় পেশাজীবীর মধ্যে আইনজীবী, সাংবাদিক, আমাদের যারা বুদ্ধিভিত্তিক কাজে করি, আমি মনে করি আমাদের 1 নম্বর, ওর মধ্যে 5-6টা শর্ত আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে ফেস টু পাওয়ার। যারা ক্ষমতাবান তাদের কাছে এই প্রশ্নগুলো উত্থাপন করা। আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যর্থতা আমি বলবো সেটি হচ্ছে যে আমাদের সত্যনিষ্ঠ একটা ইতিহাস আমরা বিনির্মাণ করতে পারিনি। আর একটা আর্জ হচ্ছে, যতদিন আমরা সত্যনিষ্ঠ বিতর্ক করতে না পারবো ততদিন জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবো না। সত্যটাই হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ করার একটা অস্ত্র, আমরা যাতে সত্যনিষ্ঠতার সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার ধন্যবাদ আপনাকে, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এ প্রত্যাশা। আল্লাহ হাফেজ।